ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমরা আজকে এসটিজিটির জিওগ্রাফি থেকে আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। এটাও এমসিকিউ এর ক্লাস। তো এটা হচ্ছে পার্ট 4, যেটা হবে তোমাদের শক্তি সম্পদ থেকে। এবার আমরা জানি শক্তি সম্পদের মধ্যে যেমন রয়েছে বায়ু সম্পদ রয়েছে, বায়ু শক্তি রয়েছে, তারপর হচ্ছে সৌর শক্তি রয়েছে, তারপর হচ্ছে ভূতাপীয় শক্তি রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে যে সবুজ বিপ্লব, তারপর হচ্ছে নীল বিপ্লব, সাদা বিপ্লব, হোয়াইট রিভলিউশন, এগুলো কি, এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, চলো আজকে আমরা তাহলে ক্লাসটা শুরু করে নিই। আর ক্লাসটা খুবই ইজি হবে। তোমরা আশা করি আজকের ক্লাসটা একবার যারা যারা করবে, আর পরীক্ষার আগে আর একবারও করতে হবে না, কারণ এই ক্লাসটা যারা যারা করবে তারা ক্লাসের মধ্যেই সবকিছু মাথায় ঢুকে যাবে। চলো আজকে ক্লাসটা তাহলে শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ, প্রথম যে কোশ্চেনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, নিচের কোনটি পরিবেশ মিত্র শক্তি হিসাবে পরিচিত? হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ এন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি? দেখো, আমরা অপশনে পাচ্ছি, প্রথম এ নাম্বার অপশনটা হচ্ছে সৌরশক্তি বা সোলার এনার্জি, বি নাম্বার পাচ্ছি বায়ু শক্তি উইন্ড এনার্জি, খনিজ শক্তি মিনারেল এনার্জি। অপশন ডি কোনোটাই নয়। এখন আমরা বাদ দিলাম কোনোটি নয়। এবার দেখো, বলেছে যে এটা পরিবেশ মিত্র শক্তি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি। তো যেটা পরিবেশের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি সাধন করে না, পরিবেশের জন্য সব থেকে ভালো। এবার দেখো, তোমরা হয়তো এখন বলতেই পারো যে তাহলে তো এখানে যে অপশনটা আছে যে সৌরশক্তি, এটাও হবে, আবার বায়ু শক্তি এটাও হবে, খনিজ শক্তি কিন্তু যে মিনারেল এনার্জি আছে এগুলো বায়ু দূষণ ঘটায়, ঠিক আছে, এটা আমি ধরলাম না, এটাও বাদ দিলাম। তো তোমরা এখন কনফিউজ হয়ে যেতে পারো তাহলে যে স্যার, তাহলে তো সৌরশক্তি বায়ু শক্তি দোনোটাই হতে পারে। কিন্তু দেখো, আমরা এখানে এই বায়ু শক্তিটাকেও কিন্তু বাদ দিতে হবে। রিজনটা কি বলছি, বায়ু শক্তি মানে যেখানে উইন্ড এনার্জিটা প্রডিউস করা হয়, সেখানে তোমার উইন্ড টারবাইন গুলো লাগানো থাকে। তো এগুলো যখন ঘুরে প্রচন্ড কিন্তু শব্দ সৃষ্টি করে, আর এই শব্দের কারণে পরিবেশের ক্ষয়সাধিত হয়ে থাকে, শব্দ দূষণ হয়। আর পাখিরা যখন চলাফেরা করে, আর হচ্ছে ব্যাট যখন রাত্রিবেলায় তারা চলাফেরা করে, অনেক সময় দেখা যায় যে এই বায়ুকলের মধ্যে তারা বাড়ি লাগে। তো এই বাড়ি খাওয়ার পরে তাদের কিন্তু মৃত্যু হয়, আর পাখিদের বা ওই অঞ্চলটাতে কিন্তু খুবই শব্দ দূষণ হয় এবং পাখিদের সমস্যা হয়, পরিবেশে ক্ষতি হয়। এই কারণে আমরা কিন্তু বায়ু শক্তিটাকে বাদ দিলাম। আর সৌরশক্তি সোলার এনার্জিতে কি হয়, সোলার প্লেট গুলো আমরা বাড়িতে নিয়ে এসে একবার ইনস্টল করে নিলে প্রত্যেকদিন সূর্যের আলো আমরা পাচ্ছি, আর এখান থেকে কিন্তু সৌরশক্তিটা উৎপন্ন হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় একমাত্র সৌরশক্তিটাই এখানে আমরা পাচ্ছি, যেটা পরিবেশের কোনো ক্ষয় সাধন ক্ষতি সাধন করে না। তো এই কারণে যে সঠিক উত্তরটা সেটা হবে সৌরশক্তি, সোলার এনার্জি। এবার আমরা দ্বিতীয় নাম্বার, এবার দেখো রিজন গুলো পড়ছি কি কারণে এটা হবে। দেখো, আমরা দেখছি সৌরশক্তি সূর্যের আলো থেকে উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানো, সৌরশক্তিটা সূর্যের আলো থেকেই উৎপন্ন হয়। দেন আমরা পাচ্ছি এতে কোনো ধোঁয়া বা দূষণ সৃষ্টি হয় না। দেখো, পেট্রোল ডিজেল যেগুলো আছে খনিজ সম্পদ, তারপর হচ্ছে কোল বা কয়লা, এগুলো জ্বালালে কিন্তু ধোঁয়া হয়, প্রচন্ড ধোঁয়া হয়, পরিবেশে ক্ষতি হয়। কিন্তু সৌরশক্তিতে কোনো ধরনের ধোঁয়া সৃষ্টি হয় না। এরপর আর হচ্ছে কোনো ধরনের দূষণও হয় না। এরপর হচ্ছে এটি নবীকরণযোগ্য শক্তি, ফুরিয়ে যায় না। এটা কি এমন হয় যে আজকে একবার সূর্য উঠলো, সৌরশক্তিটা পেলাম, সূর্যের আলো পেলাম, কালকে আর পাবো না? এমন তো নয়, প্রত্যেকদিন সূর্য উঠছে, প্রত্যেকদিন আমরা সোলার এনার্জি পাচ্ছি। এই কারণে এটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি, আর এটা ফুরিয়ে যায় না। দেন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। দিনের পর দিন আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলি ব্যবহার করছি, এগুলো শেষ হয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু এগুলোর বিকল্প হিসাবে আমরা সৌরশক্তিটাকে ব্যবহার করতে পারি। যেমন বিভিন্ন কলকারখানায় কয়লাটাকে ব্যবহার করা হয় শক্তি
শক্তি দেওয়ার জন্য। তারপর হচ্ছে পেট্রোল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বায়ু শক্তি বা জল শক্তি এগুলোকে ব্যবহার করা হয় যে ইলেকট্রিসিটিটা প্রয়োজন সেটা বা যে তাপের প্রয়োজন সেটা উৎপন্ন করার জন্য। তো এখানে আমরা বিকল্প শক্তি হিসেবে কিন্তু সৌরশক্তিকে কাজে লাগাতে পারি। তাই সৌরশক্তি পরিবেশের জন্য সবচেয়ে মিত্র শক্তি, পরিবেশের সব থেকে বন্ধু, যেটা পরিবেশে কোনো ধরনের ক্ষতি সাধন করে না। এরপর দেখো পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে কিসের সাহায্যে বাতাসের গতিবেগ থেকে বায়ু শক্তি উৎপাদিত হয়? বাই হোয়াট ইজ উইন্ড এনার্জি প্রডিউসড ফ্রম দ্য স্পিড অফ এয়ার? কি কি আছে? প্রথম আমরা দেখতে পাচ্ছি উইন্ড মিল, বা এটা উইন্ড মিল হবে বা বায়ু চক্র, মানে উইন্ড মিল বা উইন্ড টারবাইন দিয়ে, নাকি অপশন বি তে পাচ্ছি বায়ুযান এয়ার ভেহিকেল, এটা তো হবেই না। তারপর হচ্ছে যান দিশা স্টিয়ারিং ডিভাইস, এটা তো মানে যে কোশ্চেনের সাথে কোনো সম্পর্কই আমরা দেখতে পাচ্ছি না, এটাও বাদ। তারপর হচ্ছে কোনোটাই নয়, এই অপশনটাও বাদ দিলাম। তাহলে আমাদের কাছে কি আছে? বায়ুচক্র, উইন্ডমিল, এটা তোমরা সবাই জানো। তাহলে বায়ুর যে গতিবেগ সেটার থেকে যখন আমরা বায়ু শক্তি তৈরি করব তখন আমরা কি ব্যবহার করব? সেটা হচ্ছে উইন্ড টারবাইন বা উইন্ড মিল। এবার দেখো বায়ু শক্তি কি ধরনের শক্তি সম্পদ? হোয়াট টাইপ অফ এনার্জি রিসোর্স ইজ উইন্ড এনার্জি? এটা কি প্রবাহমান ফ্লোয়িং, নাকি পুনর্নব রিনিউয়েবল, নাকি অক্ষয়িষ্ণু ইনএক্সস্টিবল, নাকি উপরের সবগুলো অল অফ দা? দেখো আমরা সবাই জানি বায়ু শক্তিটা যে আছে বা উইন্ড এনার্জি, বায়ু প্রতিদিন প্রবাহিত হচ্ছে একদিক থেকে অন্যদিকে, তাহলে এটা প্রবাহমান ফ্লোয়িং, এটা আমরা বলতে পারি। দেন আমরা পাচ্ছি পুনর্নব রিনিউয়েবল। এমনটা কি হয় যে আজকে বাতাসটা আছে কালকে আর থাকবে না, বাতাস টোটালি বন্ধ হয়ে যাবে? এমন তো না, প্রত্যেকদিন বাতাসটা থাকবে, বাতাসটা প্রবাহিত হচ্ছে। দেন আমরা পাচ্ছি অক্ষয়িষ্ণু ইনএক্সস্টিবল। বাতাসটা কি এমন হয় যে এটা কি খুব ক্ষয় হয়ে যাচ্ছে? এটা কি আমরা এমন কি হয় বাতাসকে কোনো ট্যাঙ্ক বা কোনো কিছুর মধ্যে ফিল করে রাখলাম, এরপর ট্যাঙ্কটা ছেড়ে দিলাম, বাতাস সব শেষ হয়ে গেল? এমন তো না, বাতাস তো এখানে অফুরন্ত, বাতাস শেষ হবে না। তো এই জন্য এটা অক্ষয়িষ্ণু বা ইনএক্সস্টিবল। তারপর হচ্ছে পুনর্নব রিনিউয়েবল, তার প্রবাহমান ফ্লোয়িং। তার মানে কি সঠিক উত্তরটা হবে উপরের সবগুলি। এরপর দেখো এটা কেন প্রবাহমান শক্তি? যেটা বললাম ফ্লোয়িং এনার্জি। তাহলে বায়ু শক্তি বাতাসের প্রভাবের মাধ্যমে উৎপন্ন হয়, তাই এটি প্রবাহমান শক্তির একটি রূপ। তাহলে বায়ু শক্তিটা কিভাবে রূপান্তরিত হয়? বাতাস থেকে আমরা শক্তিটা কিভাবে তৈরি করতে পারি? প্রবাহমান বাতাসটা যখন উইন্ড টারবাইনের মধ্যে দিয়ে যায়, উইন্ড টারবাইনটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, ভিতরে যে টারবাইনটা থাকে এটা খুব স্পিডে ঘুরতে থাকে, আর এটার থেকেই বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর হচ্ছে পুনর্নব শক্তি কেন বলা হয়েছে? রিনিউয়েবল এনার্জি, যেটা বললাম বাতাস ক্রমাগত প্রকৃতিতে সৃষ্টি হয় ও ব্যবহারের পরও শেষ হয় না, তাই এটি নবীকরণযোগ্য শক্তি। বাতাস তো প্রত্যেক দিনে আসছে যাচ্ছে, কিন্তু বাতাস তো আর শেষ হয়ে যাচ্ছে না বা শেষ হবেও না কখনো। এরপর হচ্ছে অক্ষয়িষ্ণু সম্পদ ইনএক্সস্টিবল এনার্জি, বাতাস অনন্তকাল প্রকৃতিতে বিদ্যমান থাকে, তাই বায়ু শক্তি কখনো ফুরিয়ে যায় না। বাতাসটা আছে থাকবে, এটা ফুরিয়ে যাবে না। বায়ু শক্তি একই সঙ্গে প্রবাহমান, পুনর্নব ও অক্ষয়িষ্ণু শক্তি সম্পদ, তাই সঠিক উত্তর ডি, উপরে যেটা হবে উপরের সবগুলো। এবার দেখো নিচের কোনটি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না? নিচের কোনটি পরিচ্ছন্ন শক্তির উৎস, বা নিচের কোনটি একদম পরিচ্ছন্ন শক্তি? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট পলিউট দ্য এনভায়রনমেন্ট when we use? এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সোর্স অফ ক্লিন এনার্জি? এবার দেখো এখানে উত্তরগুলো আছে, সৌরশক্তি আছে, সোলার এনার্জি, বায়ু শক্তি আছে, উইন্ড এনার্জি, জৈব গ্যাস, বায়োগ্যাসটা আছে, তারপর কোনোটাই নয়।
আমরা যদি এখানে এই অপশনটা বাদ দিই, দেন আমার কাছে আছে জৈব শক্তি, বায়োগ্যাস। দেখো বায়োগ্যাস যে প্রডিউস হয় এটার মধ্যে কিন্তু কার্বনের উপস্থিত থাকে। কার্বনটা যদি যখন জ্বলে তখন ধোঁয়া উৎপন্ন হয়, আমরা জানি এটা থেকে পরিবেশ দূষিত হয়, এটাও বাদ দিলাম। তারপর দেখো আমাদের কাছে দুইটা অপশন আছে, এক হচ্ছে সৌরশক্তি, দেন হচ্ছে বায়ু শক্তি। এখন তোমরা এটা জিজ্ঞেস করতে পারো, এটা বলতেই পারো যে স্যার একটু আগে তো বললাম যে বায়ু শক্তি, সৌরশক্তিটা হচ্ছে পরিবেশ মিত্র, তাহলে এখানে তো সঠিক উত্তর সৌরশক্তি হবে, সোলার এনার্জি। কিন্তু এমনটা না, এখানে উত্তরটা হবে বায়ু শক্তি। কেন এবার এই উত্তরটা এখানে বায়ু শক্তি হলো আর সৌরশক্তি হলো না? দেখো আমরা প্রথম কোশ্চেনটাতে যখন পরিবেশ মিত্র বলেছিলাম, পরিবেশ বান্ধব, সেটা হচ্ছে বায়ু শক্তিটা দেখা গেল যে টারবাইন গুলো যখন ঘুরছে তখন শব্দ সৃষ্টি হচ্ছে, পাখিদের জন্য ক্ষতিকারক। আর সোলার এনার্জি, সোলার প্লেট গুলো আমরা ইনস্টল করে দিলাম একবার, এরপরে সূর্যের আলো থেকে যে সৌরশক্তি উৎপন্ন হচ্ছে, কোনো ধরনের পরিবেশ ক্ষতি হচ্ছে না। কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, আর হচ্ছে হুইচ অফ দা ফলোইং ইজ এ সোর্স অফ ক্লিন এনার্জি, একদম পরিষ্কার। ঠিক আছে, সোলার এনার্জিতে কি হয়, কয়েক বছর পর মানে 25 থেকে 30 বছর পর, তো সবাই তো আর একই টাইমে লাগায় না, একজন এক টাইমে লাগায়, তো দেখা যায় যে প্রতিনিয়ত সোলার প্লেট গুলো মানে যারা খুবই আগে লাগিয়েছে, যেমন 25 বছর আগে বা 30 বছর আগে, তাদের গুলো নষ্ট হচ্ছে। তেমন প্রত্যেক বছর মানুষ লাগাচ্ছে, এখন তো আরো বেশি পরিমাণে লাগাচ্ছে সোলার যে প্যানেল গুলো, এগুলো ইনস্টল করছে বাড়িতে এনে। এখন দেখা যাচ্ছে যে এই প্যানেল গুলো ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো তো রিসাইকেল করা যায় সেগুলোকে রিসাইকেল করছে, কিন্তু সবগুলো তোকে আর রিসাইকেল করা যায় না, এগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। আর আরেকটা হচ্ছে সোলার প্লেট গুলো যখন তৈরি করা হয় তখন এগুলো সিলিকন বা এমন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে, যখন এগুলো ফ্যাক্টরির মধ্যে তৈরি করা হয় তখন কিন্তু অনেক ক্ষতিকারক গ্যাস বা যে ওয়েস্ট ম্যাটেরিয়াল এগুলো প্রডিউস হয়। এগুলো যখন পরিবেশের সংস্পর্শে আসে তখন কিন্তু অনেক ক্ষতি হয়, মাটির সংস্পর্শে হোক আর বাতাসের সংস্পর্শে। তো এই কারণে আমরা এখানে সৌরশক্তিটাকে ধরতে পাচ্ছি না। কিন্তু বায়ু শক্তিটা দেখো, উইন্ড টারবাইন গুলোকে আমরা যখন একবার ফিক্স করে লাগিয়ে দিই, এখান থেকে শুধু টারবাইন গুলো ঘুরছে, বাতাস আসছে, এবার এটার থেকে একদম ক্লিন এনার্জি পাওয়া যাচ্ছে। এই জন্যই এখানে উত্তরটা হবে বায়ু শক্তি, যেটা হচ্ছে উইন্ড এনার্জি। এবার দেখো সৌরশক্তি, সোলার এনার্জি সূর্যের আলো থেকে পাওয়া যায়, দূষণ মুক্ত হলেও এর যন্ত্রপাতি মানে প্যানেল তৈরিতে কিছু পরিবেশ ক্ষতি হয়, যেটা আমি তোমাদেরকে বললাম। তারপর হচ্ছে বায়ু শক্তি, উইন্ড এনার্জি বাতাসের গতিবেগ থেকে উৎপন্ন হয়, এতে কোনো ধোঁয়া বা বর্জ্য উৎপন্ন হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধোঁয়া বা যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বর্জ্য উৎপন্ন হয় না, এটি সম্পূর্ণ পরিচ্ছন্ন, ক্লিন ও নবীকরণযোগ্য শক্তি উৎস। মানে আজকে বাতাস বইছে, আজকে যেমন এনার্জি পাচ্ছি, প্রতিনিয়ত বাতাস যখনই আসবে তখনই, এবার দিন হোক বা রাত হোক ম্যাটার করে না, তখনই কিন্তু এনার্জিটা প্রডিউস হবে। এরপর দেখো জৈব গ্যাস বা বায়োগ্যাস, এটা কেন হয়নি, কারণ গৃহস্থলীর বর্জ্য থেকে উৎপন্ন হলেও এতে কিছু কার্বন নির্গমন ঘটে, কার্বন থাকে, তাই সম্পূর্ণ দূষণমুক্ত নয়। উপরের মধ্যে বায়ু শক্তি একমাত্র শক্তি যা ব্যবহারে পরিবেশ একদম দূষিত হয় না। এবার দেখো বায়ু শক্তি উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রধান স্থানাধিকারী? প্রথম, বিশ্বের মধ্যে প্রথম স্থানাধিকারী কোন দেশ? হুইচ কান্ট্রি ranks first in the world in wind energy production? কোন দেশটি ফার্স্ট র্যাঙ্ক করছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিসে? বায়ু শক্তি, উইন্ড এনার্জি প্রোডাকশন। এবার এখানে আমরা চারটা দেশ পাচ্ছি, যেটা হচ্ছে জার্মানি, অপশন এতে জার্মানি আছে, দেন হচ্ছে ইতালি আছে, তারপর হচ্ছে চীন, আর হচ্ছে কোনোটাই নয়, নান অফ দিস। এটাকে আমরা বাদে দিলাম। এবার তোমাদের কি মনে হয় বায়ু শক্তিতে
কোন দেশ স্থানাধিকার করে থাকবে, জার্মানি, ইতালি না চীন? এখানে আমরা একটা জিনিস খুব ভালো করেই জানি, চীন হচ্ছে প্রযুক্তিতে খুবই উন্নত। আমরা একটু আইডিয়া করে এখানে বলতে পারি যে চীনই হবে। এবার দেখো কেন চীন বিশ্বের সবচেয়ে বেশি বায়ু শক্তি উৎপাদন করে। তাহলে আমরা দেখতে পেলাম কি চীন হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বেশি পরিমাণে বায়ু শক্তি উৎপাদন করে। দেন হচ্ছে দেশটির বিস্তীর্ণ ভূমি, দেশটিতে বিস্তীর্ণ ভূমি রয়েছে ও দীর্ঘ সমুদ্র তট রয়েছে। দুইটা রিজন পেয়েছি, একটা হচ্ছে বিস্তীর্ণ ভূমি রয়েছে, জায়গা রয়েছে, দেন হচ্ছে সমুদ্র তট, সমুদ্রের যে কিনারাটা রয়েছে, আর সমুদ্রের থেকে প্রতিনিয়ত খুব স্পিডে বাতাস আসতে থাকে। এটা খুবই বায়ু শক্তি উৎপাদনের জন্য হেল্পফুল। এরপর হচ্ছে যেটা বায়ু চাষের জন্য, এখানে চাষবাস বলতে কৃষিকাজের কথা বলা হয়নি, এখানে যে উইন্ড ফার্ম, যেখানে অনেকগুলো টারবাইন বসানো হবে এবং এগুলো থেকে শক্তি বায়ু শক্তিটা রূপান্তরিত করা হবে, জন্য উপযুক্ত। এবার দেখো চীনে হাজার হাজার উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে। চীনে তাহলে হাজারে হাজারে কিন্তু উইন্ড টারবাইন অলরেডি স্থাপন করা হয়েছে, আর এগুলোর থেকে প্রতিনিয়ত বায়ু শক্তি উৎপন্ন হচ্ছে। বায়ু শক্তি চীনের নবীকরণযোগ্য শক্তি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে। এবার দেখো নবীকরণযোগ্য শক্তির মধ্যে আমরা সোলার এনার্জিটাকে ধরতে পারি, তারপর হচ্ছে বায়ু শক্তিটাকে ধরতে পারছি, তারপর হচ্ছে মাটির ভূগর্ভ থেকে যে তাপীয় শক্তি সেটাকেও ধরতে পারি। কিন্তু চীনের মধ্যে সবথেকে বেশি কোনটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তিটা বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে হচ্ছে কি একটা, সেটা হচ্ছে বায়ু শক্তি। তাই চীন বায়ু শক্তি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চীন বিশ্বের মধ্যে প্রথম স্থান রয়েছে কোন দিক দিয়ে, বায়ু শক্তি উৎপাদনের দিক দিয়ে, মানে এনার্জি রিসোর্সের মধ্যে যদি আমরা পড়ি তাহলে দেখতে পাচ্ছি যে বায়ু শক্তি উৎপাদনে চীন হচ্ছে বিশ্বের মধ্যে প্রধান, সরি যেটা হবে প্রথম। এবার দেখো বায়ু শক্তি উৎপাদনে বিশ্বের কোন দেশ দ্বিতীয় স্থানাধিকারী? এবার বলছে সেকেন্ড কে আছে পুরো বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে। হুইচ কান্ট্রি র‍্যাঙ্কস সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন উইন্ড এনার্জি প্রোডাকশন? উত্তর আমরা দেখতে পাচ্ছি জার্মানি আছে, দেন আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, দেন আছে চীন, তারপর কোনটি নয়। তো আমরা দেখেছি চীন হচ্ছে ফার্স্ট, তাহলে এই দুইটার মধ্যে একটা হবে, হয় জার্মানি হবে না হলে আমেরিকা যুক্তরাষ্ট্র হবে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমরা এখানে একটু গ্যাস করে লাগিয়ে দিই যে যদি সবচেয়ে বেশি কোনটা মনে হচ্ছে, জার্মানি না আমেরিকা যুক্তরাষ্ট্র? তো আমেরিকাও কিন্তু এই শক্তি সম্পদ তৈরিতে, বা যদি আমি বলি যে প্রোডাক্টিভিটির দিক দিয়ে বা এই সমস্ত এনার্জি রিসোর্সের দিক দিয়ে, মানে প্রযুক্তিগত দিক দিয়ে তারা কিন্তু খুবই এগিয়ে রয়েছে। তো এখানে আমরা সঠিক উত্তরটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বায়ু শক্তি উৎপাদক। তাহলে বিশ্বের মধ্যে দ্বিতীয় আর হচ্ছে বৃহত্তম বায়ু শক্তি উৎপাদক একটি দেশ। এরপর হচ্ছে দেশটির পশ্চিমাঞ্চল ও সমুদ্র তট বায়ু চাষের জন্য উপযুক্ত। তাহলে দেখা যাচ্ছে যে দেশটির পশ্চিমাঞ্চল, পশ্চিম দিকের জায়গাগুলো এবং সমুদ্র তটটা বায়ু চাষের জন্য, মানে উইন্ড ফার্মিং এর জন্য খুবই উপযুক্ত। যুক্তরাষ্ট্রে হাজার হাজার উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে, যুক্তরাষ্ট্র কিন্তু হাজার হাজার প্রচুর পরিমাণে উইন্ড টারবাইন স্থাপন করা হচ্ছে। তারপর হচ্ছে বায়ু শক্তি দেশটির নবীকরণযোগ্য শক্তি ভিত্তিতে, এটাও সেম। তাহলে আমেরিকান যুক্তরাষ্ট্রের মধ্যে দেখতে পাচ্ছি যে বায়ু শক্তি তাদের দেশেও যে নবীকরণযোগ্য সম্পদের বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এটি বিশ্বে বায়ু শক্তি উৎপাদনের দ্বিতীয় স্থান রয়েছে। এরপর দেখো কিসের সাহায্যে সৌরশক্তিকে তাপ শক্তি ও বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? By what is solar energy converted into heat energy and electricity?
তো দেখো একটা এখানে অপশন আছে হ্যারিকেন সেল, তারপর হচ্ছে সোলার ড্রায়ার, তারপর হচ্ছে সিলিকন সোলার সেল বা ফটোভোল্টাইক সেল, সিলিকন সোলার সেল বা ফটোভোল্টাইক সেল, আর হচ্ছে উপরে কোনটাই নয়। এটা আমরা ডি অপশনটা আগে থেকে বাদ দিয়ে দিলাম। তো দেখো আমরা জানি যে সোলার প্লেট গুলো যে তৈরি করা হয় এগুলোকে কিন্তু যে ফটোভোল্টিক সেল বলা হয়। আর আরেকটা হচ্ছে সিলিকনের মতো যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো দিয়ে তৈরি করা হয়। তাহলে উত্তর মধ্যে আমরা যেটা পাচ্ছি যে ফটোভোল্টিক সেল এটা পেয়ে গেলাম, আর হচ্ছে সোলার সেল অবশ্যই, যেখানে দেখতে পাচ্ছি যে সিলিকন নামক ওয়ার্ডটা আছে এখানে। আর দেখো সোলার ড্রায়ার, ড্রায়ার দিয়ে শুকানো হয়, এটাও আমরা বাদ দিলাম এই অপশনটা। হ্যারিকেন সেল এটাও বাদ দিলাম, কোনো মিল হচ্ছে না। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, সেটা হচ্ছে সিলিকন সোলার সেল বা ফটোভোল্টাইক সেল। এবার দেখো সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয় সিলিকন সোলার সেল বা ফটোভোল্টাইক সেল। এটা আগেই বলেছি। সোলার সেল আলো শোষণ করে বৈদ্যুতিক চার্জ তৈরি করে। তাহলে সোলার সেলগুলি কিভাবে বৈদ্যুতিক শক্তিতে আলোক শক্তিটাকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, এটা কি করে সূর্যের থেকে আলোটা শোষণ করে নেয়, দেন এটাকে বৈদ্যুতিক চার্জে তৈরি করে। এরপর হচ্ছে এটি তাপশক্তি এবং বিদ্যুৎ উভয় উৎপাদনে ব্যবহারযোগ্য। কিসে কিসে? এটা হচ্ছে এক হচ্ছে তাপশক্তি আর হচ্ছে বিদ্যুৎ, উভয় কিন্তু উৎপাদনের জন্য ব্যবহারযোগ্য। খুবই উল্লেখযোগ্য এটা। এরপর হচ্ছে এটি পরিচ্ছন্ন ও নবীকরণযোগ্য শক্তি উৎস। তাহলে এটা হচ্ছে ক্লিন এনার্জি, পরিচ্ছন্ন, আর হচ্ছে একবার মানে লাগিয়ে রাখলাম, এরপর আর 25 থেকে 30 বছর পর্যন্ত এটা থেকে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে। এরপর যখন 25-30 বছর পরে এগুলোকে আমরা ফেলে দিচ্ছি বা যেগুলোকে আর রিসাইকেল করা সম্ভব না, তখন সেটা পরিবেশের মধ্যে যে জায়গায় ফেলছি এখান থেকেই ক্ষতি হচ্ছে, আর না হলে 25-30 বছর পর্যন্ত কোনো ক্ষতি নেই এর থেকে। দেন হচ্ছে তাই সৌরশক্তি রূপান্তরের প্রধান মাধ্যম হলো সিলিকন সোলার সেল। তাহলে সৌরশক্তিটাকে যখন আমরা এনার্জিতে কনভার্ট করব, সোলার এনার্জি বা যেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি, তখন এটা কি দিয়ে তৈরি করা হবে, সেটা হচ্ছে সিলিকন সোলার সেলের মাধ্যমে। এবার দেখো সৌরশক্তি উৎপাদনে বিশ্বের মধ্যে কোন দেশ প্রথম স্থানাধিকার করে আছে? তাহলে এর আগে আমরা পড়েছি বায়ু শক্তি উৎপাদনে প্রথম কে চীন, দেন সেকেন্ড কে সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার হচ্ছে তাহলে সৌরশক্তি উৎপাদনে বিশ্বের মধ্যে কোন দেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে? তাহলে দেখো which country ranks first in the world in solar energy production? উত্তরগুলো কি কি পাচ্ছি? জার্মানি পাচ্ছি, আমেরিকা যুক্তরাষ্ট্র, সেম আগের মতো উত্তরগুলোই, চীন, তারপর হচ্ছে কোনোটাই নয়। দেখো আমি বলেছি তোমরা সবাই জানো যে যদি ইলেকট্রিক্যাল কোনো জিনিস হোক বা যেগুলো টেকনোলজির দিক দিয়ে যদি উন্নত বলি, যেমন আমরা সবাই জানি যে সবাই বলতে পারো যে স্যার চায়নার জিনিস তো আমরা সবাই জানি যে যদি এটা টিকলে টিকলো, না টিকলে তো শেষ। কিন্তু চীনের ভেতর যে সমস্ত মানে তাদের কান্ট্রির মধ্যে যে সমস্ত জিনিসগুলো তারা পার্সোনালি ইউজ করার জন্য ব্যবহার করে এগুলো খুবই হাই কোয়ালিটির হয়। আর আমরা যে সমস্ত বাকি দেশগুলো তাদের কাছ থেকে কিনে নিয়ে আসি পার্টস গুলো, এগুলো কিন্তু অর্ডিনারি হয়, ম্যাক্সিমাম কিন্তু অর্ডিনারি। তো আর তারা কিন্তু টেকনোলজির দিক দিয়ে খুবই এগিয়ে রয়েছে তাদের দেশের ভিতরে যেগুলোকে ইউজ করা হবে ওই দিক দিয়ে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে বলতে পারি যে চীন হচ্ছে সৌরশক্তি উৎপাদনেও কিন্তু বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে রয়েছে। চীন বিশ্বের সর্বোচ্চ সৌরশক্তি উৎপাদক দেশ। চীন হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সব থেকে বেশি পরিমাণ উৎপাদন করে থাকে সৌরশক্তিটা। এরপর হচ্ছে দেশটিতে বড় বড় সোলার পার্ক ও সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। তাহলে চীনের মধ্যে দেখা যায় যে অনেক বড় বড় সোলার পার্ক দেখা যায়, যেখানে অনেক বিশাল বিশাল জমি নিয়ে সেখানে শুধু সোলার প্যানেল গুলোকে সেট করে দেওয়া হয়েছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে সৌরশক্তি রূপান্তর করা হয়।
তারপর হচ্ছে চীনের বিস্তীর্ণ ভূমি ও উচ্চ সূর্যালোক সম্ভাবনা সৌরশক্তির জন্য উপযুক্ত। তাহলে চীনের মধ্যে আমরা পাচ্ছি বিস্তীর্ণ ভূমি, তারপর পাচ্ছি উচ্চ সূর্যালোক। এখানে সোলার যে লাইট বা সূর্যের আলোটা যে পড়তে হয় এটা খুবই হিট দিয়ে থাকে। তো তোমরা কি এখন হয়তো এটা বলতে পারো তাহলে আমাদের এখানে কি ভারতবর্ষের মধ্যে হিটটা তেমন ভাবে দেয় না? অবশ্যই দেয়, কিন্তু চীনের মধ্যে যে বেশি পরিমাণে দিয়ে থাকে সেটা হচ্ছে যেমন পৃথিবী, তোমরা এটা দেখতেই পারো যে পৃথিবী থাকা হচ্ছে হেলানো 66 66.5 ডিগ্রি কোণে হেলানো থাকে। তো এখানে দেখা যায় যে চীনের মধ্যে কিন্তু আলোটা যেভাবে পড়ছে সেটা সৌরশক্তি উৎপাদনের জন্য খুবই ভালো, ঠিক আছে, যে অ্যাঙ্গেলে পড়ছে সেই জন্য এটা একদিকে তো বিস্তীর্ণ ভূমি রয়েছে আর উচ্চ সূর্যালোক সম্ভাবনার কারণে সৌরশক্তির জন্য এটা উপযুক্ত। যেমন আমরা জানি যে মেরু অঞ্চলের দিকে কিন্তু সূর্যের আলোটা খুবই কম পড়ে। যেমন তোমরা হিস্ট্রির মধ্যে জিওগ্রাফির মধ্যে যে পার্টটাতে আমি বলেছিলাম যে তোমরা পেড ব্যাচের মধ্যে পেয়ে যাবে যে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে উষ্ণমণ্ডল, দেন হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে হিমমণ্ডল। যাই হোক এটা অন্য একটা চ্যাপ্টার। তো এবার দেখো 4 নম্বর আমরা পাচ্ছি সৌরশক্তি চীনের নবীকরণযোগ্য শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে চীনের মধ্যে নবীকরণযোগ্য শক্তির বৃদ্ধিতে যেমন বায়ু শক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি কিন্তু সৌরশক্তিটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেন তাই চীন সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এবার হচ্ছে নিচের কোনটি বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম? Which is the what is the name of the largest solar power plant in the world? কোনটা? একটা হচ্ছে জার্মানির মুলহাউসেন যেটা জার্মানিতে অবস্থিত, মিন্ডানাও আইল্যান্ড, দেন হচ্ছে ক্রাফলা, তারপর হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তো আমরা এটা বাদে দিলাম। এবার দেখো আমরা জানি সব থেকে বৃহত্তম যদি সৌর বিদ্যুৎ কেন্দ্রটা থাকে সেটা হচ্ছে জার্মানির মুলহাউসেন যেটা অবস্থিত জার্মানিতে। এটা হচ্ছে সব থেকে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন এ। দেখো বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি তাহলে কি জার্মানির মুলহাউসেন শহরে অবস্থিত। এরপর হচ্ছে এটি বিপুল সৌর প্যানেল ক্ষেত্র নিয়ে গঠিত, মানে বিস্তীর্ণ এলাকার মধ্যে এই যে মুলহাউসেন এটা বিস্তীর্ণ একটা বিশাল বড় এরিয়া, এখানে অনেক পরিমাণে সোলার প্যানেল গুলো সেট করা হয়েছে। কেন্দ্রটি সূর্যালোককে বিদ্যুতে রূপান্তর করে বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করে। তাহলে এই সোলার যে পার্কটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এরপর হচ্ছে এটি পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য শক্তির উৎকৃষ্ট উদাহরণ। আমরা জানি সৌরশক্তি কিন্তু খুবই পরিবেশ বান্ধব, এটা হচ্ছে ইকোনমিক্যালি এনভায়রনমেন্টাল যে ফ্রেন্ডলি, যেটা হচ্ছে পরিবেশ মিত্র বা পরিবেশের জন্য খুবই বন্ধুর প্রকৃতির সেটা। এরপর দেখো পশ্চিমবঙ্গের কোথায় সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? Where is the solar power plant established in West Bengal? সাগরদ্বীপ, সাগর আইল্যান্ড, নাকি হচ্ছে চারঙ্কা সৌর পার্ক, চারঙ্কা সোলার পার্ক, নাকি ডিগবয়? তারপর হচ্ছে কোনটাই নয়, নান অফ দিস। এটা বাদ দিলাম। ডিগবয় আমরা জানি এটা আসামের হবে। তাহলে আমাদের কাছে কিন্তু দুইটাই অপশন আছে, একটা হচ্ছে সাগরদ্বীপ আর একটা হচ্ছে সেটা হচ্ছে চারঙ্কা সৌর পার্ক। কোনটা হবে? যেটা হবে সাগরদ্বীপ। সঠিক উত্তরটা হবে সাগরদ্বীপ, সাগর আইল্যান্ড। এবার দেখো পশ্চিমবঙ্গের সৌর বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার যে সাগরদ্বীপ রয়েছে সেখানে অবস্থিত। এটি সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থাপিত হয়েছে। এটাকে সবাই জানো যে এটাকে কেন স্থাপন করা হবে, অবভিয়াসলি সৌরশক্তি
উৎপাদন করার জন্য। দ্বীপ অঞ্চলে প্রচুর সূর্যালোক পাওয়া যায় যা সৌরশক্তি উৎপাদনের সহায়ক। এই কেন্দ্রটি নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তির উৎস হিসাবে গুরুত্বপূর্ণ। তাহলে এই কেন্দ্রটি কিসের জন্য গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে নবায়নযোগ্য আর হচ্ছে পরিবেশ বান্ধব। নবায়নযোগ্য এই কারণে, কারণ সৌরশক্তিটা শেষ হয়ে যাবে না এই জন্য, আর হচ্ছে পরিবেশ বান্ধব, এটা থেকে পরিবেশে কোনো ক্ষতি হয় না। এবার দেখো, যারা যারা মক টেস্ট নিতে ইচ্ছুক এসটিজিটি এক্সামের জন্য, তোমাদের জন্য মক টেস্ট অলরেডি রেডি হয়ে আছে। আমি আগের ক্লাসেও বলেছি বা অন্যান্য স্যার ম্যাম তারাও বলেছেন, এটা কিন্তু অফারে আছে। তো তোমরা অনলি 499 দিয়ে মক টেস্টটা পারচেজ করে নিতে পারো। এটা অ্যাপটা ডাউনলোড করবে আর আমাদের যে দা সাকসেস মাস্টার অ্যাপটা রয়েছে এটার মধ্যে তোমরা এটা পারচেজ করে নিতে পারো। এরপর হচ্ছে দেখো, আর তোমরা যারা যারা ইচ্ছুক যে তোমরা রেকর্ডেড ক্লাসও নিতে চাও, তারপর পিডিএফ নোটসও নিতে চাও, তারপর প্লাস ইনক্লুডেড এটার মধ্যেই রয়েছে, মক টেস্টটা তোমরা আলাদাভাবে নিতে হবে না। এটা এখানে যদি এই কোর্সটা নিয়ে নাও, এখানে কিন্তু 1999 টাকায় তোমরা এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাসগুলি সবগুলো পেয়ে যাবে, পিডিএফ নোটসটাও পেয়ে যাবে, প্লাস ইনক্লুডেড তোমরা যে মক টেস্ট সেটাও পেয়ে যাচ্ছ। যারা যারা ইচ্ছুক তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে নাও বা আমাদের অফিসে এসে কথা বলে যাও। আর দেখো, আমাদের এখানে কিন্তু এসটিজিটির যে বায়ো সায়েন্স, সোশ্যাল সায়েন্স দোনোটারই নোট অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা যারা বায়ো সায়েন্স নিতে চাও সেটা কিন্তু অনলি বেঙ্গলি ভার্সনেই অ্যাভেলেবেল, আর যারা সোশ্যাল সায়েন্সের নোটস নিতে চাও সেখানে কিন্তু বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দোনোটাই অ্যাভেলেবেল রয়েছে। আর তোমরা যারা এসটিপিজিটির নোট নিতে চাও সেগুলো কিন্তু কমপ্লিট, তো আমাদের কাছে কমপ্লিট আছে। ইংলিশটা পেয়ে যাচ্ছ, বেঙ্গলিটা পাবে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই চারটা সাবজেক্ট আমাদের এখানে কমপ্লিট করা আছে। তোমরা যারা যারা ইচ্ছুক, যারা যারা ম্যাটেরিয়ালস নিতে চাও তারা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা আমাদের অফিসে এসে যোগাযোগ করে যেতে পারো। এবার দেখো, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া লোকেটেড? ভারতের মধ্যে সবথেকে বড় লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? এটা কি হবে সাগরদ্বীপ, নাকি চারঙ্ক সৌর পার্ক, চারঙ্ক সোলার পার্ক, নাকি ডিগবয়, নাকি কোনোটাই নয়? প্রথমে আমরা অপশন ডিটা বাদ দিয়ে দিলাম। তো দেখো, যদি ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটা বলা হয় সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে চারঙ্ক সৌর পার্ক বা চারঙ্ক সোলার পার্ক। যেটা আগেরটা হচ্ছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কোনটা ছিল, সেটা হচ্ছে কোনটা, সেটা ছিল সাগরদ্বীপ। বাট এখানে বলা হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম, ভারতের মধ্যে যদি বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে কোনটা, চারঙ্ক সৌর পার্ক, চারঙ্ক সোলার পার্ক। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটা কোথায়? চারঙ্ক সৌর পার্ক, যেটা অবস্থিত গুজরাটে, গুজরাট রাজ্যের পাতন জেলায়। তাহলে এটা কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যের পাতন জেলার মধ্যে অবস্থিত। এটি বিশাল মরুভূমি অঞ্চলে নির্মিত। তাহলে এটা কিন্তু বিশাল একটা মরুভূমি অঞ্চল, এখানে এটা নির্মাণ করা হয়েছে যেখানে সূর্যালোক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। কারণ মরুভূমিতে আমরা সবাই জানি ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় সামান্য কিছু গাছ ছাড়া আর কিছুই পাওয়া যায় না, ধুধু মরুভূমি, চারিদিকে শুধু বালু আর বালু। তো চারিদিকে যেহেতু খালি রয়েছে তাহলে প্রচুর পরিমাণে সূর্যালোকটা আসছে আর কোথাও কোনো গাছে বাধা পাচ্ছে না, এই জন্য এখানে এটা স্থাপন করা হয়েছে। কেন্দ্রটি হাজার হাজার সৌর প্যানেল দিয়ে গঠিত, এখানে প্রচুর পরিমাণে সোলার প্যানেল লাগানো হয়েছে। এটি নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ভারতের অগ্রগতির প্রতীক। ভারতের মধ্যে যে নবায়নযোগ্য শক্তি সম্পদগুলো তৈরি হচ্ছে এগুলোর মধ্যে ভারতকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর দেখো, চারঙ্ক সৌর পার্ক কোথায় অবস্থিত? হোয়ার ইজ চারঙ্ক সোলার পার্ক লোকেটেড? অপশন এ তামিলনাড়ু, অপশন বি গুজরাট, দেন হচ্ছে
অপশন সি বিহার, এরপর হচ্ছে কোনটি নয়। অপশন ডি আমরা আগে থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের মধ্যে অপশন রয়েছে তামিলনাড়ু, গুজরাট, বিহার। কোন আমরা এক্ষুনি আলোচনা করলাম। তাহলে বিহারের যেটা যেটা হচ্ছে গুজরাট, গুজরাটের যেটা পাতন জেলায় অবস্থিত এই চারঙ্ক সোলার পার্কটা। দেখো চারঙ্ক সৌর পার্ক ভারতের গুজরাট রাজ্যের পাতন জেলায় অবস্থিত। এটা আমরা আগের যে এমসিকিউটা ছিল সেটার মধ্যে আলোচনা করে নিয়েছি। এবার হচ্ছে এটি ভারতের অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প, এটাও বলেছি। মরুভূমি অঞ্চলে প্রচুর সূর্যালোক পাওয়া যায় যা সৌরশক্তি উৎপাদনে সহায়ক। গুজরাটের সরকার এটি নবায়নযোগ্য শক্তি উন্নয়নের অংশ হিসেবে স্থাপন করেছে। এবার দেখো সূর্যালোকের তাপ শক্তির তীব্রতা বাড়িয়ে রান্নার কাজে ব্যবহৃত যন্ত্র কোনটি? তাহলে প্রশ্ন হচ্ছে যে which device is used to concentrate solar heat intensity for cooking purposes? দেখো এখানে আছে হচ্ছে অপশন এ তে আছে সোলার ড্রায়ার, তারপর হচ্ছে সোলার টিম্বার কিলন বা কিলন, তারপর হচ্ছে সৌর কুকার বা সোলার কুকার। নান অফ দ্য অ্যাবাভ, নিচের কোনটাই নয়। আমরা এটা বাদ দিলাম। তারপর হচ্ছে সোলার ড্রায়ার যেটা শুকানোর জন্য, এটাও বাদ দিলাম যেহেতু বলছে কুকিং পারপাস। তারপর হচ্ছে সোলার টিম্বার ক্লিন, এটা কিলন, এটা আমরা জানি না। তাহলে দেখো সবথেকে মিলছে কোনটা? সোলার কুকার, যেটা কুকিং পারপাসের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? সৌর কুকার বা সোলার কুকার। এবার দেখো সৌর কুকার সূর্যের আলোকে আয়নার মাধ্যমে এক জায়গায় কেন্দ্রীভূত করে। এখানে একটা আয়না ইউজ করা হয় যেটার মধ্যে কি করা হয়, সোলার হিটটাকে একদিকে কেন্দ্রীভূত করা হয়। যেমন আমরা ছোটবেলায় দেখতাম যে জ্যামিতি বক্সের মধ্যে একটা লেন্স দিত যেটার মধ্যে দিয়ে সূর্যের আলোটাকে ফেললে খুব ছোট একটা জায়গায় যদি আমরা এটাকে ফোকাস করে রাখি, এই জায়গায় তুমি এবার পাতা দাও, কাগজ দাও, যা দাও, এটা কিন্তু পুড়ে যায়। যেমন পাথরের টুকরো যদি দিই, এটা থেকে কিন্তু ধোঁয়া উঠতে থাকে। তেমনি সোলার কুকারের মধ্যে কি ইউজ করা হয়, এখানে একটা আয়না ব্যবহার করা হয় যেটার মাধ্যমে সূর্যের এই আলোকটাকে একটা জায়গায় ফোকাস করা হয়। এখানে খুবই হিট প্রডিউস হয়, এর মাধ্যমে রান্নাটা করা হয়। এই কেন্দ্রীভূত সূর্যালোক থেকে তাপ উৎপন্ন হয়, তাপ শক্তি ব্যবহার করে খাবার রান্না করা যায়। এটি জ্বালানি সাশ্রয়, পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য শক্তির একটি কার্যকর উদাহরণ। তাহলে সৌরশক্তিটা আমাদের কাছে যদি ওইরকম লেন্সটা থাকে, গ্লাসটা থাকে, তাহলে কি আমাদের আর প্রত্যেকদিন যে গ্যাস ইউজ করতে হচ্ছে না, ইলেকট্রিক যে ইন্ডাকশন কুকটপ এটা ইউজ করতে হচ্ছে না, তারপর হচ্ছে যে কাঠ পুড়িয়ে যে রান্না করা হয় এটাও করতে হচ্ছে না। আমরা ইজিলি অ্যাভেলেবেল প্রত্যেকদিন ফ্রিতে সৌরশক্তি পাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি। এটা দিয়ে তাহলে জ্বালানি সাশ্রয়ী, সেভ হচ্ছে, তা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশে কোনো ক্ষতি নেই। তো আর হচ্ছে নবীকরণযোগ্য, প্রত্যেকদিন আমরা পেয়ে থাকবো। দেন হচ্ছে ভূ অভ্যন্তরের প্রচন্ড তাপে ভূগর্ভের জল উষ্ণ হয়ে যে জলাধার সৃষ্টি হয় তাকে কি বলে? হোয়াট ইজ দ্য রিজার্ভিয়ার of formed by underground water heated by intense geothermal heat called? এটা কি বলা হয়? অপশন এ তে আছে উষ্ণ প্রস্রবণ, হট স্প্রিং। তারপর দেন আছে হচ্ছে সমুদ্র তরঙ্গ, সি ওয়েভ। তারপর হচ্ছে জলশক্তি, হাইড্রো এনার্জি, নাকি কোনোটাই নয়, নান অফ দিস। দেখো আমরা প্রথমে এটা অপশনটি বাদ দিলাম। তারপর হচ্ছে জলশক্তি, এটা হতেই পারে। তারপর হচ্ছে সমুদ্র তরঙ্গ, এখানে বলছে ভূ অভ্যন্তরের প্রচন্ড তাপে ভূগর্ভের জল, তাহলে
যেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ সি ওয়েভ, এটাও হবে না। আমাদের অপশন দুইটা আছে, হয় উষ্ণ প্রশমন হট স্প্রিং, আর একটা হচ্ছে জলশক্তি হাইড্রো এনার্জি। জলশক্তির মধ্যে হাইড্রো এনার্জি বলতে কি, এবার হচ্ছে যে জোয়ার ভাটা বলো বা ড্যামের জলটাকে ছেড়ে দিয়ে, বা যেমন হচ্ছে ডম্বুরের যে জলপ্রপাতটা আছে, এটাকে এই জলের যে ফ্লোটা এটাকে ইউজ করে যখন আমরা যে জলবিদ্যুৎটা তৈরি করছি, তা কিন্তু এটা আমরা অনেকেই জানি না, হট স্প্রিং উষ্ণ প্রশমন। তো এখানে এটাও আমরা বাদ দিলাম, তাহলে আমাদের কাছে অপশন রয়েছে উষ্ণ প্রশমন হট স্প্রিং। তাহলে এটা কি হবে, ভূ অভ্যন্তরের মাটির অনেক গভীর থেকে প্রচন্ড তাপে, আমরা সবাই জানি মাটির অনেক গভীরে যখন চলে যায় তখন করে যে গলিত লাভা আছে বা ভূমির মধ্যে প্রচন্ড গরম থাকে, সেটা জলগুলো গরম হয়ে যখন জলাধারার মতো ফোয়ারার মতো যখন সৃষ্টি হয়, জলটা অটোমেটিক্যালি আসতে থাকে, তখন সেটাকে কি বলে, এটাকে বলা হয় উষ্ণ প্রশমন। এটা কিন্তু এতটাই উত্তপ্ত হয় যে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় 50 to 70 ডিগ্রি পর্যন্ত, 50 থেকে 70 ডিগ্রি পর্যন্ত এটা উষ্ণ হয়ে থাকে, এই উষ্ণ প্রশমনের জলটা। এবার দেখো, পৃথিবীর ভূ অভ্যন্তরে প্রচন্ড তাপের কারণে ভূগর্ভস্থ জল উত্তপ্ত হয়, এটা জানো। এই উত্তপ্ত জল উপরে উঠে এলে উষ্ণ প্রশমন তৈরি করে। দেন হচ্ছে এতে জল সাধারণত ফুটন্ত বা গরম অবস্থায় বের হয়, ফুটন্ত অবস্থায় ফুটতে ফুটতে বের হয়, বা প্রচন্ড গরম থাকে, যেহেতু এটা 50 to 70 ডিগ্রি গরম থাকে, দেখো অনেক তাপমাত্রা। এটি ভূ তাপীয় শক্তির একটি প্রাকৃতিক উৎস হিসেবে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে গাইজার বা গেইজার কি, বা যেটাকে তোমরা জানো গিজার, যে বাথরুমে ইউজ করা হয়, তোমরা যে বলো গিজারটা অন করো। এবার দেখো, এটা কি অপশনে উষ্ণ প্রশমন, নাকি সমুদ্র তরঙ্গ সি ওয়েভ তো হবেই না, নাকি জলশক্তি হাইড্রো এনার্জি, নাকি উপর কোনটা? অপশন ডি বাদ দিলাম, অপশন বি। এই দুইটা আছে, হয় জলশক্তি হাইড্রো এনার্জি, না হলে উষ্ণ প্রশমন হট স্প্রিং। তো হাইড্রো এনার্জি যে গিজারের সাথে কি তুলনা করা হয়, গিজারটা দেখো কি কেন ইউজ করা হয়, আমরা যে বাড়ির মধ্যে ইউজ করি জলটাকে গরম করার জন্য। তো এটা সব থেকে বেশি যেটার সাথে মিলছে সেটা হচ্ছে উষ্ণ প্রশমনের সাথে হট স্প্রিং, যেটা হচ্ছে ভূগর্ভস্থ জলগুলো যখন ফুটন্ত অবস্থায় বাইরের দিকে বেরিয়ে আসে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ, উষ্ণ প্রশমন বা হট স্প্রিং। এবার দেখো, গাইজার বা গেইজার হলো এক প্রকার উষ্ণ প্রশমন। ভূ অভ্যন্তরের তাপের কারণে ভূগর্ভস্থ জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। চাপ বৃদ্ধি পেলে সেই গরম জল ও বাষ্প জোরে উপরে উৎক্ষেপিত হয়, উপরের দিকে বেরিয়ে আসে। দেন হচ্ছে এটি ভূতাপীয় ক্রিয়ার চমৎকার উদাহরণ। ভূতাপীয় ক্রিয়া, যেখানে মানে মাটির নিচে যে তাপের ফলে যে বিভিন্ন কাজ হচ্ছে, সেটার একটা উদাহরণ। এবার হচ্ছে, কোন প্রস্রবণ থেকে জল ও বাষ্প নিয়মিতভাবে স্তম্ভাকারে প্রবল বেগে ঊর্ধ্বে উপরের দিকে উৎক্ষিপিত হলে, এটা হচ্ছে কোন প্রস্রবণ থেকে বা কোন প্রস্রবণ থেকে জল ও বাষ্প নিয়মিত স্তম্ভাকারে প্রবল বেগে যদি ঊর্ধ্বে উৎক্ষিপিত হয় তাকে কি বলে? What is called when water and steam are regularly ejected vertically at high speed from a spring? সে গেজার না গাইজার হবে, এটা তোমরা সবাই জানো, নাকি উষ্ণ প্রস্রবণ? এখানে তোমরা এই দুটো অপশনের মধ্যে একটু কনফিউজ হতেই পারো, নাকি শীতল প্রস্রবণ, এটা তো হবেই না কারণ এটা উষ্ণ প্রস্রবণ, তবে হচ্ছে নাকি কোনোটাই না, অপশন ডি। এখন দেখো, আমরা জানি যে প্রস্রবণ থেকে জল ও বাষ্প নিয়মিত উপর দিকে উঠছে, উষ্ণ প্রশমন মানে উপর দিকে উঠছে, আর এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলে কি গেইজার বা গাইজার। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে গেইজার বা গাইজার, কারণ উষ্ণ প্রশমনটা হচ্ছে উপরের দিকে যে উঠছে, আর এই উঠার পরে যেটা অতিরিক্ত স্পিডে উঠছে আর গরম যে উঠছে, এটাকেই বলা হয় গেইজার বা গাইজার। এই জন্য এটাকে উত্তরটা হবে অপশন এ।
যখন ভূগর্ভস্থ উত্তপ্ত জল ও বাষ্প চাপের কারণে হঠাৎ উপরে উঠে তাকে গিজার বা গাইজার বলে। এটি স্তম্ভাকারে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়। গরম শিলা স্তরে তাপে জল বাষ্পে পরিণত হয়ে চাপ সৃষ্টি করে, এই জন্য এটা উপর দিকে প্রচন্ড বেগে উঠে আসে। এটি ভূতাপীয় শক্তির উদাহরণ। এবার দেখো নিচের কোনটিকে অফুরন্ত শক্তি উৎস বলা হয়? Which of the following is called a source of unlimited energy? জল শক্তি, হাইড্রো এনার্জি, নাকি ভূতাপীয় শক্তি, জিওথার্মাল এনার্জি, নাকি খনিজ শক্তি, মিনারেল এনার্জি, নাকি উপর কোনোটাই নয়? দেখো আমরা এই অপশনটা বাদ দিলাম। তারপর খনিজ সম্পদ, আমরা সবাই জানি খনিজ সম্পদ অতিরিক্ত ব্যবহার ফলে শেষের দিকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে জল শক্তি হাইড্রো এনার্জি, আর একটা হচ্ছে ভূতাপীয় শক্তি জিওথার্মাল এনার্জি। দেখো হাইড্রো এনার্জি, আমরা যদি জলটা দেখছি, এটা ধরো ভূত্বক, এখানে আমরা জানি উপরে যা জল আছে এগুলো আস্তে আস্তে চুইয়ে চুইয়ে নিচের দিকে যায়, নিচে এখানে স্টোর হতে থাকে। আর এখানে শিলার উত্তাপের ফলে জল আর হচ্ছে বাষ্প প্রচন্ড চাপে উপর দিকে উঠে আসে। তো উঠে, আর হাইড্রো এনার্জি বলতে এখানে জলটাকে ব্যবহার করে যে বিভিন্ন ড্যাম আছে বা যে যেমন ধরো ডুম্বুর জলপ্রপাত, জলটাকে স্টোর করা হয়। যখন বৃষ্টি হয় তাও তখন বৃষ্টি যদি বেশি হয় তখন জলটা স্টোর হচ্ছে, এরপরে এটা আসছে। বৃষ্টি যদি না হয় জলটা তেমন একটা বেশি পরিমাণে থাকবে না, আর জল ও বিদ্যুৎও বেশি পরিমাণে উৎপন্ন করা যাবে না। কিন্তু আমরা জানি যে নিচে যে জলটা রয়েছে সেখানে কিন্তু মাটির থেকে চুইয়ে চুইয়ে বরাবর এখানেই যাচ্ছে, এখানেই সঞ্চিত হচ্ছে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে ভূতাপীয় শক্তি যে আছে এটাকেই আমরা বলতে পারি জিওথার্মাল এনার্জি, এটাকে আমরা বলতে পারি অফুরন্ত শক্তির উৎস। হাইড্রো এনার্জি এই জন্যই বলছি না, কারণ জলশক্তিটা যে আছে এটা একটার সাথে রিলেটেড। জলশক্তিটা কিন্তু যদি বৃষ্টি না হয়, যদি বিভিন্ন যে জলপ্রপাত গুলি আছে জলটা শুকিয়ে যায়, আমরা সবাই জানো বৃষ্টি না হলে জলটা শুকিয়ে যায়, তখন কিন্তু বিদ্যুৎ তেমন একটা উৎপন্ন করা যায় না। কিন্তু জলগুলো যে চুয়ে চুয়ে নিচে পড়া, এটা কন্টিনিউ সারা বছরে চলতে থাকে। তো এই কারণে ভূতাপীয় শক্তিটা কখনো শেষ হবে না। ভূতাপীয় শক্তি জিওথার্মাল এনার্জি পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে উৎপন্ন হচ্ছে। এটি প্রাকৃতিকভাবে পুনর্নবীকরণযোগ্য এবং অফুরন্ত পরিমাণে পাওয়া যায়। জল শক্তি বা খনিজ শক্তি সীমিত এবং প্রাকৃতিকভাবে ক্ষয় হয়ে যায়, তাই ভূতাপীয় শক্তি অফুরন্ত শক্তির উৎস হিসেবে পরিচিত। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতেই পেরেছো। এরপর হচ্ছে ভূতাপীয় শক্তি কি ধরনের শক্তি সম্পদ? What type of energy resources is geothermal energy? এটা কি প্রবাহমান, ফ্লোয়িং, বাতাসের মধ্যে কি ফ্লো করছে, নাকি পুনর্নব রিনিউয়েবল, শেষ হয়ে যাবে না বা আবার এটাকে তৈরি করা যাবে, নাকি অক্ষয়িষ্ণু, যেটা যেটা হচ্ছে কখনো ক্ষয় হচ্ছে না, ইনএক্সস্টিবল, নাকি উপরের সবগুলো, অল অফ দা অ্যাবাভ? তো এটা উত্তর হবে, দেখো আমরা জানি ভূতাপীয় শক্তিটা কি হচ্ছে, যে ভূতাপীয় শক্তিটা কিন্তু প্রবাহমান। এটা ভূতাপটা কি উপর দিকে উঠছে, এরপরে জলগুলি ফ্লো করে উপর দিকে উঠে যাচ্ছে। দেন হচ্ছে পুনর্নব রিনিউয়েবল, আমরা এর আগের এমসিকিউতে পেয়েছি এটা কখনো শেষ হবে না, কারণ অভ্যন্তরীণ যে উষ্ণতা সেটা থেকে তৈরি হচ্ছে। দেন আমরা পেয়েছি অক্ষয়িষ্ণু, যেটা হচ্ছে ক্ষয় হচ্ছে না, কারণ অভ্যন্তরীণ যে তাপটা এটা এটা যেমন ছিল তেমন এখনো আছে, আর এটা শেষ হবে না। তো এই জন্য এটার সঠিক উত্তরটা হবে উপরের সবগুলি, অল অফ দা অ্যাবাভ। এরপর দেখো ভূতাপীয় শক্তি পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে উৎপন্ন হয়। আগের এমসিকিউতে পেয়েছো। এটি প্রবাহমান, ফ্লোয়িং, কারণ নিয়মিতভাবে তাপ প্রবাহ হচ্ছে। এটি পুনর্নব রিনিউয়েবল, কারণ পুনরায় উৎপন্ন হতে পারে। এটি অক্ষয়িষ্ণু, ইনএক্সস্টিবল, কারণ সহজে শেষ হয় না। এই জন্য অপশন হবে উপরের সবগুলো। এরপর দেখো নিচের কোনটি ভারতের উষ্ণ প্রসবন? Which of the following are hot springs in India? কি কি রয়েছে? যেমনটা রয়েছে বীরভূমের বক্রেশ্বর, যেটা হচ্ছে বীরভূম অবস্থিত, বিহারের রাজগীর বিহার। দেন হচ্ছে হিমাচল প্রদেশের তাতাপানি হিমাচল প্রদেশে অবস্থিত,
আর উপরে সবগুলি অল অফ দা এবাব। তো এখানে কোনটা কোনটা হবে? অ্যাকচুয়ালি এখানে উত্তর হবে সবগুলি, উপরের সবগুলি সঠিক উত্তর। এবার দেখো বক্রেশ্বর বা বীরভূম, এটা নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত উষ্ণ প্রসবন। এটা কিন্তু এই বক্রেশ্বরটা পশ্চিমবঙ্গেই রয়েছে, পশ্চিমবঙ্গের বীরভূমে। এখানে গরম জল বের হয় যা ধর্মীয় ও চিকিৎসামূলক কাজে ব্যবহার করা হয়। এটাকে আমরা ধর্মীয় জিনিস হিসাবে মনে করি, শ্রদ্ধার সাথে মনে করি, আর হচ্ছে এটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেন হচ্ছে রাজগীর, যেটা বিহারে অবস্থিত। বিহারের প্রাচীন শহর ওল্ড টাউন রাজগিরে কিন্তু এই উষ্ণ প্রসবনটা রয়েছে। এটির তাপমাত্রা দেখো কতটুকু, 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, অনেক তাপমাত্রা কিন্তু। এটিও কিন্তু ধর্মীয় আর হচ্ছে স্বাস্থ্যকর উদ্দেশ্যে কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে থাকে। দেন 3 নম্বরে আমরা পাচ্ছি হচ্ছে তাতাপানি, যেটা হিমাচল প্রদেশে রয়েছে। এটা হিমাচল প্রদেশে অবস্থিত উষ্ণ প্রসবন, যেটা কি করছে পর্যটক ও স্থানীয়দের জন্য পরিচিত। যারা পর্যটক, যারা ওইখানে ঘুরতে যায়, আর যারা হিমাচল প্রদেশের স্থানীয় যারা রয়েছে তাদের জন্য ওয়েল নোন এটা। এরপর হচ্ছে এই 3টি স্থানে ভারতের গুরুত্বপূর্ণ উষ্ণ প্রসবন। তাই সঠিক উত্তরটা কি হবে? উপরের সবগুলি। এরপর হচ্ছে নিচের কোনটি সারা বছর 24x7 উৎপাদন সম্ভব? Which of the following can produce energy throughout the year 24/7? এটা হচ্ছে কি সৌরশক্তি, সোলার এনার্জি, নাকি বায়ু শক্তি, উইন্ড এনার্জি, নাকি খনিজ শক্তি, মিনারেল এনার্জি, নাকি জিওথার্মাল এনার্জি, যেটা হচ্ছে কি ভূতাপীয় শক্তি। তো দেখো 24/7 24 ঘন্টা, হ্যাঁ, আর 7টা হচ্ছে সপ্তাহ, 7 দিন। তো সপ্তাহ 7 দিনে 24 ঘন্টা উৎপন্ন করা যাচ্ছে, কি মানে কি পুরো মাস, পুরো মাস তৈরি করা যাবে, মানে কি পুরো বছর তৈরি করা যাবে। তো এখানে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সৌরশক্তি, সৌরশক্তি কি রাতে উৎপন্ন করা যায়? নিশ্চয়ই না, শুধু দিনের টাইমটাতে উৎপন্ন করা যায়। তারপর হচ্ছে বায়ু শক্তি। বায়ু শক্তিটা দেখা যায় যে সব ঋতুতে তো আর সমানভাবে বায়ু প্রবাহ হচ্ছে না। আর আরেকটা হচ্ছে বাতাসটা আসছে যাচ্ছে, একটা যে যে একটা যে ফ্লোতে চলছে, মানে যে সেম ভাবে বিদ্যুৎ উৎপাদন করছে এমন না, কম বেশি কম বেশি হচ্ছে। দেন হচ্ছে খনিজ সম্পদ, এটা তো কিছুতেই হবে না, কারণ খনিজ সম্পদ শেষ হয়ে আসছে। আর খনিজ সম্পদ মিনারেল এনার্জি কোটি কোটি বছর ছাড়া, হাজার হাজার কোটি কোটি বছর ছাড়া ইম্পসিবল ক্রিয়েট করা। আর এরপর হচ্ছে ভূতাপীয় শক্তি। ভূ অভ্যন্তরে যে গরমটা রয়েছে, যে তাপটা রয়েছে, সেটা প্রবাহ হচ্ছে, আর এখান থেকে যে জিও থার্মাল এনার্জিটা, এটা পসিবল, এটা সবসময় সারা বছর একইভাবে তাপ দিয়ে যাচ্ছে। এই জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি। এবার দেখো ভূতাপীয় শক্তি, যেটা জিওথার্মাল এনার্জি, পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে উৎপন্ন হয়। এটি দিন রাত বর্ষা শীত সারা বছর উৎপাদন করতে সক্ষম। দেখো আমাদের এখানে যখন বর্ষাকাল শুরু হয় তখন কিন্তু সোলার এনার্জিটা একটু কম পরিমাণে উৎপন্ন হয়, কিন্তু ভূ অভ্যন্তরে, মাটির অভ্যন্তরে যেটা রয়েছে, এটা কিন্তু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোনো ঋতুই প্রভাব ফেলতে পারে না। এরপর হচ্ছে সৌরশক্তি ও বায়ু শক্তি আবহাওয়ার উপর নির্ভরশীল। বায়ু শক্তিটাও কিন্তু যখন বাতাসের পরিমাণটা আবহাওয়াতে কি হয়, যখন স্থির হয়ে থাকে, তখন কিন্তু বায়ু শক্তিটাও কম পরিমাণে উৎপন্ন হয়। দেন হচ্ছে খনিজ শক্তি সীমিত, এটা সবাই জানো, এবং খনির উপর নির্ভর করে। তাই সারা বছর 24x7 উৎপাদনের জন্য অনলি ভূতাপীয় শক্তি উপযুক্ত। এবার হচ্ছে ওল্ড ফেথফুল কি? হোয়াট ইজ ওল্ড ফেথফুল? এটা কি গেইজার, নাকি সৌরশক্তি, নাকি বায়ু শক্তি, না কোনোটাই নেই? প্রথমত আমরা এটা বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে যেটা হচ্ছে ওল্ড ফেথফুল, পুরনো যে ফেথফুলটা, সেটা কি হবে? এটা হবে গেইজার বা গাইজার। ওল্ড ফেথফুল হলো যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন
ন্যাশনাল পার্কে অবস্থিত একটি গিজার। তাহলে ওল্ড ফেথফুলটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত। এবার দেখো, এটি নিয়মিত সময় অন্তর অন্তর গরম জল বাষ্প নিক্ষেপ করে, মানে একটা সময় অন্তর অন্তরে কিন্তু এটা কি করে, গরম জল আর বাষ্প নিক্ষেপ করে। গেইজার হলো ভূগর্ভস্থ তাপীয় জলীয় উৎস, এটাও জানো তোমরা। আর পর্যটক ও গবেষকদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ আকর্ষণ। পর্যটকরা যখন এটা দেখতে পায় তেমনি দেখতে যায়, তেমনি গবেষকরা গবেষণার কাজের জন্য এটা দেখতে যায়। দেন হচ্ছে তাই সঠিক উত্তরটা হবে কি, গেইজার। এবার দেখো, পোল্ডার ভূমি অঞ্চলে সমুদ্রের লবণাক্ত জল অপসারণে কোন শক্তি ব্যবহার করা হয়? Which energy is used for desalination of sea water? স্যালাইন ওয়াটার মানে কি, লবণাক্ত জল। তো সমুদ্রের জল মানে কি, লবণাক্ত হবে। এবার সমুদ্রের জল থেকে যখন এই লবণটাকে, লবণাক্ত জলটাকে যখন সমুদ্রের থেকে অপসারণ করা হবে পোল্ডার এরিয়াগুলোতে, সেটা কোন শক্তি ইউজ করে? এটা কি সৌরশক্তি সোলার এনার্জি, নাকি বায়ু শক্তি উইন্ড এনার্জিকে ইউজ করে, নাকি জৈব গ্যাস বায়োগ্যাস, নাকি কোনোটাই নয়, নান অফ দিস? প্রথমে ডি অপশনটা বাদ দিয়ে দিলাম। এটা দেখো, আমরা জানি সমুদ্রের কাছাকাছি প্রচুর পরিমাণে বাতাস থাকে। তো সমুদ্রের কাছাকাছি যেহেতু বাতাসটা বেশি পরিমাণে প্রবাহিত হয়, আর এর আগের এমসিকিউতে পড়েছি সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় প্রচুর পরিমাণে উইন্ড টারবাইন লাগানো হয় বা উইন্ডমিল লাগানো হয়, বায়ু কল লাগানো হয়, যেটা হচ্ছে কি বায়ুর শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার জন্য। তো যেহেতু সমুদ্রের পাশে, সমুদ্রের থেকে লবণাক্ত জলটাকে অপসারণ করা হবে, সমুদ্রের এখানে যেহেতু বাতাস বেশি, সেই কারণে সেখানে উইন্ড টারবাইন গুলোকে আমরা বেশি পরিমাণে ব্যবহার করতে পারি। তাহলে এটা কমন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়ু শক্তি। বায়ু শক্তিকে ব্যবহার করে আমরা, which energy is used for desalination of seawater in polar land? সেটা হচ্ছে কি উইন্ড এনার্জি। সৌরশক্তি এটাও বাদ দিলাম। তারপর হচ্ছে জৈব গ্যাস তো হবেই না, আর ডি তো সবার আগে বাদ দিলাম। তাহলে সবচেয়ে বেশি কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে, সেটা হচ্ছে বায়ু শক্তি, উইন্ড এনার্জি। এবার দেখো, পোল্ডার ভূমি হলো সাগর উপকূলবর্তী নিচু ভূমি, যেখানে বাঁধ ও নিষ্কাশন ব্যবস্থায় চাষাবাদ করা হয়। এটা পুরোটাই যদি সমুদ্র হয়, এর উপকূলবর্তী অঞ্চলটা এটা একটু নিচু অঞ্চল হবে। এখানে কি হবে, এদিক দিয়ে বাদ দিয়ে দিলাম, যদি বিশাল বড় বাদ দিয়ে দিই, এই মাঝের যে জায়গাটা, এই মাঝের জায়গাটাতে চাষবাস করা সম্ভব। এখানে বাদ দিয়ে চাষবাস করা যায়, আর নিষ্কাশন ব্যবস্থা করা যায়। এখানে সমুদ্র আছে, জলই জল, তো এখান থেকে জলে নেওয়া চাষবাস করা যায়। এবার হচ্ছে, যেখানে সমুদ্রের লবণাক্ত জল অপসারণের জন্য পাম্প চালাতে শক্তি দরকার। অবশ্যই জলটাকে যখন অপসারণ করা হবে, লবণাক্ত জল, পাম্প ছাড়া তো আর আসবে না। এই পাম্প চালানোর জন্য শক্তিটা কোথা থেকে হবে? তাহলে শক্তিটা কি দিয়ে, যে বায়ু কলগুলো রয়েছে এখান থেকে এনার্জিটা নিয়ে এগুলো চালানো হবে। বায়ু শক্তি উইন্ড এনার্জি ব্যবহার করে এই পাম্পগুলো চালানো হয়। এটি পরিবেশ বান্ধব ও টেকসই শক্তি উৎস। এরপর হচ্ছে, বায়ু কল যুক্ত সমগ্র বিদ্যুৎ ব্যবস্থা কি বলে? What is the term for a complete wind power electricity system? এটাকে কি বায়ু খামার উইন্ড ফার্ম বলা হয়, নাকি বায়ু বিমান এয়ারপ্লেন, এটা তো হবেই না, নাকি বায়ুস্থল এয়ার ফিল্ড এটা হবে, নাকি বায়ু ব্যবস্থা এয়ার সিস্টেম, কোনটা হবে? তাহলে এখানে আমরা বলতে পারি উইন্ড ফার্মটাই হবে, কারণ আমি প্রথম থেকে বলছি যে সমুদ্রের পার্শ্ববর্তী জায়গাটাতে যেখানে প্রচুর পরিমাণে বাতাসটা আসছে, সেখানে প্রচুর পরিমাণে প্রায় হাজারো হাজারো টারবাইন বসানো হয়, যেমন চীনের ক্ষেত্রে যেটা বললাম। তো এখানে এই একসাথে যে অনেকগুলোকে বসানো হয়েছে, এই সিস্টেমটাকে পুরো একসাথে বলা হয় কি, যেটাকে বলা হয় উইন্ড ফার্ম বা বায়ু খামার বলা হয়। একাধিক বায়ুকল উইন্ড টারবাইন
একত্রে স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়, সবাই জানো। এই সমগ্র ব্যবস্থাকে বলা হয় কি? বায়ু খামার বা উইন্ড ফার্ম। এটি বড় আকারে নবায়নযোগ্য শক্তির প্রকল্প। বায়ু শক্তি থেকে পরিষ্কার বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার দেখো, ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ শক্তি কেন্দ্রটির নাম কি? ভারত যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম, এশিয়ার পুরো এশিয়ার মধ্যে যদি বৃহত্তম বায়ু শক্তি বায়ু বিদ্যুৎ শক্তির কেন্দ্রের নাম বলা হয়, হোয়াট ইজ দ্য নেম অফ লার্জেস্ট উইন্ড পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া এন্ড এশিয়া? তাহলে কি হবে? মুপ্পান্ডল যেটা তামিলনাড়ুতে অবস্থিত, নাকি জয়সলমের যেটা রাজস্থানে রয়েছে, নাকি তপবন যেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, নাকি উপরের কোনটাই নেই? তা আমরা সবাই ডি অপশনটা বাদ দিয়ে দিলাম। দেখো এটা হবে মুপ্পান্ডল বা তামিলনাড়ু, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে ভারত তথা এশিয়ার মধ্যে যদি বৃহত্তম বলা হয়, তাহলে সেটা কি হবে? যেটা হচ্ছে মুপ্পান্ডল, তামিলনাড়ু। এরপর দেখো, মুপ্পান্ডল তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যের মধ্যে যে কন্যাকুমারী জেলা রয়েছে সেখানে কিন্তু মুপ্পান্ডলটা অবস্থিত। এবার হচ্ছে এটি ভারত ও এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। দেখা যাচ্ছে এখানে প্রবল ও স্থায়ী বায়ু প্রবাহ বিদ্যুৎ উৎপাদনের সহায়ক। এখানে কিন্তু প্রবল পরিমাণে বায়ু প্রবাহ হয়ে থাকে, আর হচ্ছে স্থায়ী বায়ু। এখানে প্রায় সবসময় বায়ু বর্তমান, মানে বায়ু প্রবাহটা সবসময় বর্তমান। বায়ু তো সব জায়গায় থাকে, কিন্তু সব জায়গায় যে বায়ু ফ্লোটা সব জায়গায় থাকে না। এরপর যে প্রায় 1500 মেগাওয়াট 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। কোথায়? তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলায়, যেটা হচ্ছে মুপ্পান্ডল যেটা নাম। আর নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে এটি ভারতের এক বড় সাফল্য। এটা ভারতের মধ্যে কিন্তু ভারতের জন্য অনেক বড়সড় সাফল্য। দেন হচ্ছে দেখো, ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রের নাম কি? এবার যদি বলা হয় যে ভারতের বৃহত্তম, সেটা কি হবে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট উইন্ড এনার্জি প্রোডাকশন সেন্টার ইন ইন্ডিয়া? সেম এখানে আছে কি? মুপ্পান্ডল যেটা তামিলনাড়ু, দেন হচ্ছে জয়সলমীর রাজস্থান, তপবন উত্তরাখণ্ড, নাকি কোনোটাই নেই? এবার দেখো, যদি ভারতের মধ্যে, যদি এশিয়ার মধ্যে বলে সেটা হচ্ছে মুপ্পান্ডল যেটা তামিলনাড়ু, আর যদি শুধুমাত্র ভারতের কথা জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হবে জয়সলমীর, যেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এটা হচ্ছে যদি ভারতের কথা বলা হয় স্পেসিফিক্যালি। তাহলে এখানে যে জয়সলমীরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাজস্থানের মরুভূমি অঞ্চলে অবস্থিত। কোথায়? এটা রাজস্থানের মধ্যে যে মরুভূমি অঞ্চলটা রয়েছে সেখানে স্থাপন করা হয়েছে। এবার হচ্ছে এটি ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র। দেন এখানে প্রবল মরুবায়ু বিদ্যুৎ উৎপাদনের জন্য আদর্শ। এখানে কিন্তু প্রবল পরিমাণে, প্রচন্ড পরিমাণে মরুবায়ু প্রবাহিত হয়ে থাকে। এরপর হচ্ছে এটি প্রায়, কেন্দ্রটি প্রায় 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। তারপর হচ্ছে নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে জয়সলমীরটাও কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে প্রথমটা দেখেছিলাম আমরা হচ্ছে 1500 যে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, আর এটা হচ্ছে জয়সলমীর হচ্ছে 1000 মেগাওয়াট। এরপর দেখো, বলছে যে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ শক্তি কেন্দ্রটির নাম কি? পুরো ওয়ার্ল্ড এর মধ্যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট উইন্ড পাওয়ার প্ল্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড? এটা কি গুয়াংডং, নাকি উর্জাগ্রাম, নাকি সমৃদ্ধি, নাকি কোনোটাই নয়? আমরা প্রথমে অপশন ডিটা বাদ দিলাম। এটা এখানে উত্তরটা হবে অপশন এ, গুয়াংডং। তাহলে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ শক্তি কেন্দ্রটির নাম হচ্ছে কি? সেটা হচ্ছে গুয়াংডং।
আর এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে চীনে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে গুয়াংডং উইন্ড পাওয়ার প্ল্যান্ট। এটা কোথায় অবস্থিত? এটা চীনে অবস্থিত। আর এটি উপকূলীয় অঞ্চলে স্থাপিত হয়েছে, যেখানে প্রবল বাতাস শক্তির উৎস। আর এর স্থাপিত ক্ষমতা প্রায় 43 গিগাওয়াট জিডব্লিউ বা 43 গিগাওয়াট। চীনে নবায়নযোগ্য শক্তির বিশ্ব নেতা চীন, তো বিশেষত বায়ু শক্তি উৎপাদনে চীন তো এমনিতেই টেকনোলজি খুব উন্নত, আর তারা কিন্তু নবায়নযোগ্য সম্পদ, শক্তি সম্পদ যেগুলোকে নতুন করে মানে কোন শেষ হয় না, প্রত্যেকদিন নতুন করে উৎপন্ন করা যায়, সেই জায়গায় কিন্তু তারা বিশ্বে অন্যতম। এরপর হচ্ছে বিভিন্ন প্রকার জৈব পদার্থ আবদ্ধ জায়গায় রাখলে যে দাহ্য মিথেন জাত পদার্থ পাওয়া যায় তাকে কি বলে? What is called the flammable methane rich substance obtained by keeping various types of organic matter in an enclosed place। একটা বন্ধ জায়গায় যদি কোনো জৈব পদার্থগুলিকে, যেমন রান্নার খোসা, গৃহস্থালিতে যে সমস্ত সবজি বা গাছের পাতা, এগুলো, তারপর গোবরজাত জিনিস, গোবর, এই সমস্ত জিনিস যদি এক জায়গায় বন্ধ করে রেখে দিই, যে দাহ্য পদার্থটা মিথেনজাত পদার্থ পাওয়া যায় তাকে কি বলে? সেটা কি সৌরশক্তি বলে? অবশ্যই হবে না। বায়ু শক্তি? এটাও হবে না। কোনোটি হয়তো হবেই না। তাহলে অপশন সি জৈব গ্যাস, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো, জৈব পদার্থ যেমন গোবর, উদ্ভিদ আর হচ্ছে খাদ্যবর্জ্য আবদ্ধ ট্যাঙ্কে পচালে জৈব গ্যাস তৈরি হয়। আর এতে প্রধান উপাদান কি থাকে? মিথেন CH4, যা দাহ্য গ্যাস। এরপর হচ্ছে এটি জ্বালানি হিসেবে রান্না ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এটি পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য শক্তি উৎস। এবার আমরা রান্নার খোসা তো প্রত্যেকদিন হবে, তারপর গোবরও প্রত্যেকদিন, যাদের বাড়িতে গো পালন করা হয়, এখানে গোবর তো পাওয়া যাবে, তারপর হচ্ছে গাছের পাতা, এগুলো পাওয়া যাবে। এগুলোকে বন্ধ ট্যাঙ্কের মধ্যে যদি রেখে দিই, মিথেন জাত যে মিথেন গ্যাসটা উৎপন্ন হয়, আর হচ্ছে সামান্য পরিমাণে কার্বনও থাকে, এটা দিয়েও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে গ্রামে গঞ্জে। এবার হচ্ছে জৈব গ্যাসের প্রধান কাঁচামাল কি? হোয়াট ইজ দ্য মেইন র ম্যাটেরিয়াল অফ বায়োগ্যাস? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে গোবর, কাউডাং। জল তো হবে না, আর পাতাও হবে, পাতা তো দেয় আর জলও একটু একটু দেয়, কিন্তু সব থেকে বেশি কোনটা র ম্যাটেরিয়াল, প্রধান কাঁচামাল, মেইন র ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে কি? কাউডাং, গোবর। গোবর হলো জৈব গ্যাস উৎপাদনের প্রধান কাঁচামাল, সবাই জানো। এতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ আর হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, যেটা গ্যাস তৈরিতে সহায়ক করে। আর এটা অক্সিজেন বিহীন অবস্থায় পৌঁছে মিথেন গ্যাস তৈরি করে। অক্সিজেন কিন্তু থাকতে পারবে না। গ্রামীণ এলাকায় গোবর গ্যাস প্ল্যান্টে এটি প্রধানত ব্যবহৃত হয়। গ্রামে তাহলে কি করা হয়? গ্রামের দিকে প্রায় ম্যাক্সিমাম পরিবার গো পালন করে, তো তাদের বাড়িতে যে গোবরগুলো ওই ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। আর হচ্ছে সবজির খোসা, তারপর হচ্ছে ফল, পচা জিনিসগুলো, তারপর হচ্ছে পাতা, এগুলো ফেলে দিলে বদ্ধ অবস্থায় অক্সিজেন যেহেতু থাকে না, এখানে মিথেন গ্যাস তৈরি হয়ে যায়। এটা রান্নার কাজে ব্যবহার করা হয়। এবার হচ্ছে নিচের কোনটি জৈব গ্যাসের ধারণার সঙ্গে যুক্ত, বা জৈব গ্যাসের অধিক ব্যবহারকে কি বলা হয়? Which of the following is related to the concept of biogas? বা what is the extensive use of biogas called? এটা কি শ্বেত বিপ্লব, হোয়াইট রিভলিউশন বলা হয়, নাকি নীল বিপ্লব, ব্লু রিভলিউশন বলা হয়, নাকি সবুজ বিপ্লব, গ্রিন রিভলিউশন, নাকি বাদামি বিপ্লব, ব্রাউন রিভলিউশন? দেখো, আমরা সবাই জানি যে হোয়াইট রিভলিউশন যেটা আছে সেটা হচ্ছে দুগ্ধজাত প্রোডাক্ট যেগুলো তৈরি করা হয়, সেগুলিকে আরো যে এটার যে আমরা বিক্রির ক্ষেত্রে বলো বা বাজারজাত করার ক্ষেত্রে যে বিশাল পরিমাণে যখন আমরা করে থাকি, এটা হচ্ছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন। দেন হচ্ছে নীল বিপ্লব, এটা হচ্ছে মৎস্য চাষের সাথে কানেক্টেড। আমরা যে লেকের মধ্যে মাছ চাষ করি, বাজারজাত করি, এটার সাথে রিলেটেড হচ্ছে নীল বিপ্লব। দেন হচ্ছে সবুজ বিপ্লব, এটা হচ্ছে গাছপালা, যে উদ্ভিদ বা ধান, শস্য, গম, এগুলো, আর হচ্ছে সার, উদ্ভিদ, বিশেষ
বিশাল পরিমাণে যখন উৎপন্ন করা হয়, শস্য উৎপাদন করা হয়, বাজারজাত করা হয়, সেটার সাথে যুক্ত। আর এখানে যে বাদামি বিপ্লব, ব্রাউন রিভলিউশনটা রয়েছে, সেটা হচ্ছে যুক্ত কিসের সাথে? গোবর গ্যাস যে রয়েছে বা বায়োগ্যাস বা জৈব গ্যাসটা যে রয়েছে সেটার সাথে যুক্ত। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? বাদামি বিপ্লব বা ব্রাউন রিভলিউশন। এবার দেখো, গোবর হলো জৈব গ্যাস, সরি, এটার মধ্যে দেখো শ্বেত বিপ্লব, হোয়াইট রিভলিউশন, যেটা আমি বলেছি দুধ উৎপাদনে বিপুল বৃদ্ধি ঘটানোর আন্দোলন করা হয়েছিল, এই শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন। দেন হচ্ছে ভারতের অপারেশন ফ্লাড প্রকল্পের মাধ্যমে এটা শুরু হয়ে যায়, আর নেতৃত্ব কে দেন? ডক্টর ভার্গিস কুরিয়েন। দেন হচ্ছে উদ্দেশ্যটা কি ছিল? দুধের স্বয়ং সম্পূর্ণতা ও দুগ্ধ শিল্পের উন্নতি সাধন করা। এরপর হচ্ছে নীল বিপ্লব, এটা বলেছিলাম ব্লু রিভলিউশন, এটা হচ্ছে মৎস্য উৎপাদন বৃদ্ধির আন্দোলন। তাও এটা হচ্ছে নদী, পুকুর, সাগরে মাছ চাষের উন্নয়নের সঙ্গে এটা যুক্ত, জলজ সম্পদের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে এটা করা হয়। দেন হচ্ছে সবুজ বিপ্লব, গ্রিন রিভলিউশন, এটা হচ্ছে কি? কৃষি ক্ষেত্রে নতুন জাতের ফসল, সার আর হচ্ছে সেচ ব্যবস্থার প্রয়োগটাই হচ্ছে গ্রিন রিভলিউশন। ধান ও গম উৎপাদনে বিপুল বৃদ্ধি ঘটায়, আর নেতৃত্ব কে দেন? এম এস স্বামীনাথন। দেন লাস্ট হচ্ছে বাদামি বিপ্লব, ব্রাউন রিভলিউশন, যেটা হচ্ছে জৈব গ্যাস, পশুপালন, সার উৎপাদনের সঙ্গে যুক্ত, গোবর ও জৈব বর্জ্য থেকে শক্তি উৎপাদনের ধারণা, আর এটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারে প্রচার করে। এবার দেখো, জৈব গ্যাস ব্যবহারে কোন দেশ প্রথম স্থানাধিকারী? হুইচ কান্ট্রি র‍্যাঙ্কস ফার্স্ট ইন বায়োগ্যাস ইউসেজ? এটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে জার্মানি, ভারত, চীন কোনোটাই নয়, আমরা এটাকে বাদ দিলাম। আর এরপরে দেখো, আমরা জানি ভারতের মধ্যে প্রত্যেকটা গ্রামের দিকে যদি ধরতে চাই, ম্যাক্সিমাম বাড়িতে গো পালন করা হয়, গরু পালন করে। তো দেখা তাহলে কি, যেমন দুধ উৎপাদন বেশি হবে, তেমনি গোবরটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো জৈব গ্যাস যখন আমরা বায়োগ্যাস যখন প্রডিউস করব, সব থেকে মেইন র ম্যাটেরিয়ালটা হচ্ছে কি? গোবর। তাহলে এটা কোন দেশ হবে জৈব গ্যাস ব্যবহারের ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী দেশ? সেটা হচ্ছে ভারত। এরপর হচ্ছে দেখো, ভারতের জৈব গ্যাস প্রকল্পের সূচনা হয় কত সালে? 1940-এর দশকে সরকার ন্যাশনাল বায়োগ্যাস প্রোগ্রাম নামে এটিকে চালু করে, গ্রামীণ উন্নয়নের জন্য, গ্রামের দিকে যাতে উন্নয়ন সম্ভব হয়। এরপর হচ্ছে লক্ষ লক্ষ পরিবার গৃহস্থলীর কাজে জৈব গ্যাস ব্যবহার করে, পর্যাপ্ত গবাদি পশু ও জৈব বর্জ্য পাওয়া যায় গ্রামের মধ্যে, তাই ভারত এখন ব্যবহারে শীর্ষস্থানীয় দেশ। এরপর হচ্ছে নিচের কোনটি শুকানোর জন্য জৈব গ্যাস ব্যবহার করা হয়? হুইচ অফ দা ফলোইং ইজ ড্রাইড ইউজিং বায়োগ্যাস? নিচের কোন জিনিসটা কে বায়োগ্যাস দিয়ে শুকানো হয়? প্রথমটা হচ্ছে তুলা পাতা, যেটা হচ্ছে কটন লিভস, নাকি আম পাতা, ম্যাঙ্গো লিভস, তারপর হচ্ছে তামাক পাতা, টোব্যাকো লিভস, তারপর কোনোটাই নয়। অপশন ডি বাদ দিলাম, আম পাতা আমাদের শুকানোর এখন দরকার নেই। তারপর হচ্ছে তুলা পাতা, তুলা পাতাটা থেকে হচ্ছে তুলার মধ্যে যে ফুলটা হয়, যে তুলাগুলো, ওইগুলো বেশি শুকানো হয়। তো এটা এটা বাদ দিলাম। আর লাস্ট যেটা হচ্ছে তামাক পাতা, টোব্যাকো লিভস, এটাকে শুকোতে হয়। তো এটা হচ্ছে সঠিক উত্তর, যে তামাক পাতাকে শুকানোর জন্য জৈব গ্যাস ব্যবহার করা হয়। এরপর হচ্ছে জৈব গ্যাস তাপ উৎপাদনের একটি পরিবেশ বান্ধব উৎস। তারপর হচ্ছে এটি কৃষিক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তামাক পাতা শুকানোর জন্য নিরবচ্ছিন্ন তাপের প্রয়োজন হয়, যেখানে হিটটা একদম কন্টিনিউয়াস প্রসেসেই চলতে থাকবে। তো এই জন্য তামাক পাতা শুকানোর জন্য জৈব গ্যাস ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে জৈব গ্যাস এই তাপ সরবরাহে কার্যকর ভূমিকা রাখে, তাই তামাক পাতা শুকাতে জৈব গ্যাস ব্যবহার করা হয়। এবার হচ্ছে জৈব গ্যাস উৎপাদনের জন্য কি ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
What type of bacteria is used for biogas production? প্রথমে দেখছি ইথেনোজেনিক নাকি মিথেনোজেনিক নাকি নিথেনোজেনিক আর নাকি কোনটাই না। দেখো আমরা এটা তো প্রথমে বাদ দিলাম। ইথেন গ্যাস, জৈব গ্যাসের মধ্যে কি ইথেন গ্যাসটা থাকে, সরি মিথেন গ্যাসটা থাকে। তো সেখানে এইটার সাথে কমন বা যেটা মিল রয়েছে সেটা কি মিথেনোজেনিক। তাহলে সঠিক উত্তরটা কি হবে মিথেনোজেনিক। দেখো জৈব গ্যাস উৎপাদন করা হয় অক্সিজেন বিহীন পরিবেশে। এই প্রক্রিয়া বিশেষ ধরনের ব্যাকটেরিয়া কাজ করে। এই ব্যাকটেরিয়া গুলিকে বলা হয় কি মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। তারা জৈব বর্জ্যকে কি করে ভেঙে মিথেন গ্যাস CH4 উৎপন্ন করে। মিথেনই জৈব গ্যাসের প্রধান উপাদান। তো এবার দেখো এখানে দেখতে পাচ্ছি জৈব গ্যাস মূলত কোন গ্যাসের সংমিশ্রণ, মানে জৈব গ্যাসের মধ্যে what gases primarily constitute biogas? এটা কি মিথেন CH4 আর কার্বন ডাই অক্সাইড CO2, মানে মিথেন CH4 আর কার্বন ডাই অক্সাইড CO2, নাকি মিথেন আর অক্সিজেন CH4 আর O2, নাকি অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2 আর O2, নাকি কোনোটাই না। দেখো আমরা এটা বাদ দিলাম। তারপর মিথেন গ্যাস তো থাকবেই আমরা সবাই জানি, তাহলে এটাও বাদ দিলাম, অপশন সি। এবার আমাদের কাছে দুইটা আছে, একটা হচ্ছে মিথেন আর কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে মিথেন আর অক্সিজেন। অক্সিজেন তো থাকবেই না, কারণ অক্সিজেন বদ্ধ অবস্থা ট্যাঙ্কের মধ্যে এটাকে তৈরি করা হয়, তাহলে এই অপশনটাও বাদ দিলাম। আর হচ্ছে বায়োগ্যাসের মধ্যে কার্বনের কিন্তু উপস্থিতি রয়েছে, তো এই কারণে অপশনটা কি হবে, অপশন হবে অপশন এ সঠিক উত্তর। এরপর হচ্ছে দেখো জৈব গ্যাস জৈব বর্জ্যের পচনের ফলে উৎপন্ন হয়। জৈব গ্যাসটা কিভাবে উৎপন্ন হয়, জৈব গ্যাস পচনের ফলে। আর এতে প্রধানত দুটি গ্যাস থাকে, মিথেন থাকে আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে। তারপর হচ্ছে মিথেনের পরিমাণ প্রায় কতটুকু থাকে 50 to 70%, 50 থেকে 70%। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকে প্রায় 30 থেকে 40%। মিথেন গ্যাসই জৈব গ্যাসের জ্বালানি শক্তির প্রধান উৎস। এবার দেখো বর্তমানে ভারতে কয়টি জৈব গ্যাস প্ল্যান্ট রয়েছে? হাউ মেনি বায়োগ্যাস প্ল্যান্টস আর দেয়ার কারেন্টলি ইন ইন্ডিয়া? প্রায় 10,000, প্রায় 20,000, প্রায় 30,000, প্রায় 40,000, অ্যারাউন্ড 40,000। এটার সঠিক উত্তর হবে অ্যারাউন্ড 40,000। প্রায় 40,000-এর মতো বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে ভারতে। ভারতে গ্রামীণ জ্বালানি ও পরিবেশ বান্ধব শক্তি বৃদ্ধির জন্য বহু জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপিত হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন আকারে প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। তাহলে যেমন সরকার থেকে দেওয়া হয়েছে তেমন বেসরকারি ভাবেও কিন্তু স্থাপন করা হয়েছে। তাহলে বর্তমানে প্রায় 40,000 সক্রিয় অ্যাক্টিভ রয়েছে কিন্তু জৈব গ্যাস প্ল্যান্ট রয়েছে। এগুলি গৃহস্থলী ও কৃষিক্ষেত্রে জ্বালানি সরবরাহে ব্যবহৃত। নতুন প্রকল্প এবং দেখো গোবর্ধন উদ্যোগ সংখ্যা আরো বাড়াচ্ছে। এবার হচ্ছে নিচের কোথায় জৈব গ্যাস প্রকল্প আছে? হোয়ার আর বায়োগ্যাস প্রজেক্টস লোকেটেড? এবার আমরা দেখব কি কি রয়েছে। অপশন এ আছে সুন্দরবনের গোসাবা ও মোল্লাখালী, গোসাবা এন্ড মোল্লাখালী সুন্দরবনে অবস্থিত। দেন হচ্ছে যে কালিম্পং এর কাছে লোলেগাঁও নিয়ার কালিম্পং। দেন হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং পাঞ্জাবের পাতিয়ালা, অযোধ্যা হিলস, পুরুলিয়া এন্ড পাটিয়ালা পাঞ্জাব। তারপর হচ্ছে উপরের সবগুলি, অল অফ দ্য অ্যাবাভ। এখানে কিন্তু সবগুলি হবে, তাহলে উত্তরটা হচ্ছে উপরের সবগুলো। দেখো সুন্দরবনের গোসাবা ও মোল্লাখালী এটা হচ্ছে কি এখানে জৈব গ্যাস প্রকল্প স্থাপন করা হয়েছে যাতে করে গ্রামীণ পরিবার রান্না ও হালকা বিদ্যুৎ ব্যবহার তারা করতে পারে। দেন হচ্ছে স্থানীয়ভাবে গোবর ও কৃষিজাত বর্জ্য থেকে কিন্তু এখানে জৈব গ্যাসটা উৎপন্ন করা হয়। এরপর যে কালিম্পং এর কাছে যে লোলেগাঁও রয়েছে সেখানে দেখো পাহাড়ি অঞ্চল, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, তো জৈব গ্যাস প্রকল্প চালু রয়েছে এখানে। স্থানীয় কৃষক আর পরিবার
জৈব গ্যাস ব্যবহার করে থাকে রান্না আর হালকা শক্তির চাহিদা পূরণ করে। দেন আমরা পাচ্ছি পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় আর পাঞ্জাবের যে পাতিয়ালা রয়েছে, এখানে সরকারি আর বেসরকারি ভাবে উদ্যোগেও কিন্তু জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আর এই স্থানীয় কৃষি জাতীয় বর্জ্য ব্যবহার করে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন করে। এই সমস্ত এলাকায় জৈব গ্যাস প্রকল্প কার্যকরভাবে কাজ করছে। তাই সঠিক উত্তরটা কি হবে? অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলো। এবার দেখো, উষ্ণ প্রসবন, গাইজার ইত্যাদি মাধ্যমে ভূ অভ্যন্তরে নির্গত তাপ থেকে যে শক্তি উৎপাদিত হয় তাকে কি বলে? হোয়াট ইজ দ্য এনার্জি প্রডিউসড ফ্রম জিওথার্মাল হিট রিলিজড থ্রু হট স্প্রিংস, গিজার এটসেট্রা কল্ড? এটা কি সৌরশক্তি বলা হয়, নাকি বায়ু শক্তি বলা হয়, নাকি খনিজ শক্তি বলা হয়, নাকি ভূতাপীয় শক্তি? জিওথার্মাল এনার্জি, এটা তোমরা সবাই পারবে। এটার সঠিক উত্তরটা হবে ভূতাপীয় শক্তি। এরপর হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছি পৃথিবীর অভ্যন্তরীণ থেকে উষ্ণতা নির্গত হয়ে উষ্ণ প্রসবন, সবাই জানো, গাইজার ও আগ্নেয়গিরি এলাকা থেকে। তা হচ্ছে এই তাপ শক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এটাও জানো তোমরা। এই ধরনের শক্তিকে বলা হয় ভূতাপীয় শক্তি, জিওথার্মাল এনার্জি। এটাও আগে এমসিকিউ তে আলোচনা করছি। এটি পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তির উৎস। প্রধান সুবিধা হচ্ছে কি? দূষণহীন, এতে কোনো দূষণ হয় না। আর হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সম্ভব। এটাও তোমরা পেয়েছো, এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায়, কারণ জিওথার্মাল এনার্জি বা ভূ অভ্যন্তরে যে তাপটা রয়েছে এটা হঠাৎ করে কমে যাচ্ছে, হঠাৎ করে বাড়ে যাচ্ছে, এমন হয় না। প্রায় একটা ফ্লুয়েন্টলি দিতে থাক, তাপটা দিতে থাকে। এবার হচ্ছে পেট্রোলিয়ামের অপর নাম কি? হোয়াট ইজ অ্যানাদার নেম ফর পেট্রোলিয়াম? হাইড্রোকার্বন, নাকি কার্বন, নাকি হাইড্রোজেন, নাকি কোনোটাই নয়? শুধু হাইড্রোজেন, শুধু কার্বন এগুলো হবে না। তাহলে এটার উত্তরটা কি হবে? হাইড্রোকার্বন। তাহলে পেট্রোলিয়াম অপর নামটা কি? হাইড্রোকার্বন। দেখো, পেট্রোলিয়াম মূলত হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ, মানে যেখানে প্রধানত কি রয়েছে? কার্বন সি আর হচ্ছে হাইড্রোজেন এইচ রয়েছে। এরপরে পেট্রোল, ডিজেল, কেরোসিন, টার, মোম, পেট্রোলিয়াম জেলি উৎপাদনে যেটা ব্যবহৃত হয়, এর রাসায়নিক গঠন হচ্ছে হাইড্রোকার্বনের সমান হওয়ায় এটিকে হাইড্রোকার্বন বলা হয়। তাই পেট্রোলিয়ামের অপর নামটা কি হবে? হাইড্রোকার্বন। এরপর দেখো, পেট্রোলিয়াম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য ওয়ার্ড পেট্রোলিয়াম অরিজিনেট? বাংলা শব্দ থেকে, যেটা তো অবশ্যই হবে না। গ্রিক শব্দ থেকে, নাকি জার্মান শব্দ থেকে, নাকি ল্যাটিন শব্দ থেকে? ল্যাটিন ওয়ার্ড। এটার উত্তরটা হবে ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ড থেকে পেট্রোলিয়াম শব্দটি এসেছে। এবার দেখো, পেট্রোলিয়াম শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। এটি দুটি ল্যাটিন শব্দের সংমিশ্রণ। কোন কোন দুটি? একটা হচ্ছে পেট্রা, অর্থটা কি? পাথর। আর এবং ওলিয়াম, যেটার অর্থটা কি? তেল। অর্থাৎ পেট্রোলিয়াম মানে হচ্ছে কি? পাথরের তেল। এটি প্রাকৃতিকভাবে ভূগর্ভ থেকে উত্তোলিত তেল বোঝাতে ব্যবহৃত হয়। তাই পেট্রোলিয়াম শব্দটি উৎপত্তি হয়েছে কি? লাতিন ভাষা থেকে বা ল্যাটিন ওয়ার্ড থেকে। পেট্রো শব্দের অর্থ কি? আমরা এক্ষুনি পড়েছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পেট্রো? এটা কি রক, শিলা, মানে যেটা পাথর হবে, নাকি তেল হবে? পেট্রো ফার্স্ট পার্টটা, ওলিয়াম হচ্ছে তেল, তাহলে পেট্রো তেল হবে না। সীসা, লিড, এটা তো হবেই না। আর এটা অপশনটি বাদ দিলাম, তাহলে অপশন কোনটা কারেক্ট হবে? সেটা হচ্ছে শিলা, রক। এরপরে দেখো, পেট্রো শব্দটি ল্যাটিন বা গ্রিক ভাষা থেকে এসেছে। এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো শিলা, রক। পেট্রোলিয়াম শব্দের পেট্রো অংশটি শিলা বোঝাতে ব্যবহার হয়। আর ওলিয়াম শব্দ অংশটির অর্থ সবাই জানো, এটা তেলই হবে, অয়েল। তারপর হচ্ছে, তাই পেট্রো শব্দের মানে হচ্ছে শিলা, রক। এরপর দিয়েছে ওলিয়াম শব্দের অর্থ কি? তোমরা সবাই বুঝে গেছো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওলিয়াম? এটা শিলা তো হবেই না, কারণ পেট্রো শব্দের অর্থটা হবে রক, শিলা। তারপর এটা হচ্ছে তেল।
শেষে তো হবে না, এটাও হবে না। ওলিয়াম শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, অর্থ হলো তেল। আর পেট্রোলিয়াম শব্দের ওলিয়াম অংশটি তেল বোঝাতে ব্যবহৃত হচ্ছে। পেট্রো অংশের অর্থ হচ্ছে শিলা, সংমিশ্রণে পেট্রোলিয়াম মানে পাথরের তেল, অয়েল ফ্রম রক। পেট্রোলিয়াম শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পেট্রোলিয়াম? যেহেতু পেট্রো শব্দের অর্থ রক বা শিলা, তারপর হচ্ছে ওলিয়াম হচ্ছে তেল, তাহলে কি হবে? এটা পাথরের তেল। তাহলে এখানে অপশন দেখো, শিলা তেল মানে শিলা, রক হচ্ছে পাথর হয় বা শিলা হয়। তারপর হচ্ছে ধাতু তেল মেটাল অয়েল, এটা তো হবেই না। শিলা ধাতু রক মেটাল, এটা তো হবেই না, কারণ ওলিয়াম তেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে শিলার তেল, শিলা তেল, রক অয়েল। এবার দেখো, পেট্রোলিয়াম শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, এটা আগের অংশ হয়েছে এই দুই অংশের সংমিশ্রণ, পেট্রো আর ওলিয়াম। পেট্রো অর্থ রক আর ওলিয়াম হচ্ছে তেল। তা পেট্রোলিয়াম অর্থ হলো শিলা, শিলা তেল, রক অয়েল, যা প্রাকৃতিকভাবে ভূগর্ভ থেকে উত্তোলিত তেল বোঝায়। নিচের কোনটি তরল সোনা নামে পরিচিত? হুইচ অফ দ্য ফলোইং ইজ নন অ্যাজ লিকুইড গোল্ড? কয়লা, নাকি পেট্রোলিয়াম, নাকি প্রাকৃতিক গ্যাস, নাকি উপরের সবগুলি? দেখো, যেটা কয়লা সেটাকে আমরা জানি আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা নামে পরিচিত। আরেকটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস নীল, যেটা হচ্ছে নীল, গোল্ড, ঠিক আছে। যেটা যেটা হচ্ছে আরেকটা হচ্ছে ন্যাচারাল গ্যাসটা, এটা হচ্ছে খুবই পরিষ্কার একটা শক্তি সম্পদ, এটা জ্বালানি হিসাবে যেটা মেইনলি ব্যবহার করা হয়। আর এখানে যদি কয়লাটা, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, তাহলে আমাদের কাছে আর একটাই অপশন রয়েছে, সেটা হচ্ছে পেট্রোলিয়াম, যেটাকে বলা হয় তরল সোনা। তাহলে এখানে উত্তরটা হবে পেট্রোলিয়াম, যেটাকে তরল সোনা নামে বা লিকুইড গোল্ড নামে পরিচিত। পেট্রোলিয়ামকে তরল সোনা বা লিকুইড গোল্ড বলা হয়। এটি মূল্যবান কারণ শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্লাস্টিক ও রাসায়নিক পণ্য তৈরি হয়, সবাই জানো। এটি জ্বালানি শিল্পে অপরিহার্য উৎস, তাই এটি তরল সোনার সমতুল্য বা মূল্যমানের হয়ে থাকে। এবার দেখো, পেট্রোলিয়াম উৎপাদনে বিশ্বের মধ্যে কোন দেশ প্রথম স্থানাধিকারী? Which country ranks first in petroleum production in the world? এটা কি রাশিয়া হবে, না আমেরিকা হবে, না ভারত? এটা তো বাদ দিলাম। এটা দেখো, পেট্রোলিয়াম উৎপাদনে যদি বিশ্বের মধ্যে প্রথম স্থানাধিকারী কোন দেশ হয়ে থাকে, সেটা আমরা জানি রাশিয়া। বিশ্বের পেট্রোলিয়াম উৎপাদনে রাশিয়া শীর্ষে রয়েছে, সবার উপরে। এটি বৃহৎ তেল ক্ষেত্র, যেমন কি সিবেরিয়া বা সাইবেরিয়া, উরাল আর হচ্ছে ভলগা অঞ্চলে তেল উৎপাদন করে। রাশিয়ার পেট্রোলিয়াম বিশ্ববাজারে সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটির উৎপাদন ক্ষমতা প্রায় 10 থেকে 11 মিলিয়ন ব্যারেল প্রতিদিন। এটা এখানে কিন্তু প্রতিদিন 10 থেকে 11 মিলিয়ন ব্যারেলে তেল উৎপাদন করে থাকে। তারপর হচ্ছে পেট্রোলিয়াম উত্তোলন করে থাকে। এবার পেট্রোলিয়াম থেকে কেরোসিন, ডিজেল, পেট্রোল, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস, তার, মোম, তারপর হচ্ছে পেট্রোলিয়াম জেলি, এগুলি সবকিছু প্রডিউস করা হয়। তাই রাশিয়া পেট্রোলিয়াম উৎপাদনে প্রথম স্থানাধিকারী। এরপর হচ্ছে ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? Where is the headquarter of OPEC located? এবার দেখো, এখানে আছে ভিয়েনা, তারপর হ্যাগ, ডেনমার্ক, তারপর হচ্ছে কোনটি নয়। এটার উত্তর হবে ভিয়েনা, অপশন এ। ওপেক এর সদর দপ্তর তাহলে কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভিয়েনায় অবস্থিত। এবার দেখো, ওপেক বা যেটা হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হলো তেল রপ্তানিকারক দেশগুলির সংস্থা। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। এগুলো মনে রাখবে। সংস্থার সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়াতে অবস্থিত।
তাহলে এটা হচ্ছে ভিয়েনা, যেটা হচ্ছে অস্ট্রিয়াতে অবস্থিত। আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1960 সালে প্রতিষ্ঠিত। দেখো এখানে 50টা এমসিকিউ লেখা আছে, শুধু 50টাই আমরা পড়ছি এমন না, 50টার মধ্যে কিন্তু যে ইনফরমেশন গুলো শেয়ার করছি এগুলোর মধ্যে থেকে কিন্তু আরো অনেকগুলো এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। কোশ্চেন এবার দেখো, সদর দপ্তর থেকে বিশ্ববাজারে তেলের উৎপাদন আর হচ্ছে মূল্য নির্ধারণের নীতি নিয়ন্ত্রণ করা হয়। এই ওপেক থেকেই কিন্তু বিশ্বের কোথায় কোথায় বাজারজাত করা হবে, বিক্রি করা হবে, আর হচ্ছে যে মূল্য কত হবে, দামটা কত থাকবে, এটা কিন্তু এই ওপেকই নির্ধারণ করে থাকে। তাই ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে। এবার হচ্ছে পেট্রোলিয়াম কোন শিলা স্তরে সঞ্চিত থাকে? ইন হুইচ রক লেয়ার ইজ পেট্রোলিয়াম স্টোরড? এটা কি পাললিক শিলার অন্তর্গত বেলে পাথর ও চুনো পাথর স্তরে, মানে লাইমস্টোন এন্ড শেল লেয়ার্স অফ ফ্যালিক রকস, নাকি রূপান্তরিত শিলা স্তরে মানে মেটামরফিক রক লেয়ার, নাকি গ্রাফাইট শিলা স্তরে মানে গ্রাফাইট রক লেয়ার, নাকি কোনটাই নয়, নান অফ দিস। এটা বাদ, গ্রাফাইট এটা বাদ, রূপান্তর শিলা এটা বাদ। সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলার অন্তর্গত বেলে পাথর ও চুনা পাথর স্তরে, যেটা হচ্ছে লাইমস্টোন এন্ড শেল লেয়ার্স অফ ফ্যালিক রকস। এবার দেখো, পেট্রোলিয়াম সাধারণত পাললিক শিলা ফ্যালিক রক স্তরে সঞ্চিত থাকে, বিশেষ করে বেলে পাথর লাইমস্টোন আর চুনা পাথর যেটা হচ্ছে শেল স্তরগুলোতে এটি ঘনভাবে জমে। এই স্তরগুলো পরিশীলিত তেল সংরক্ষণের সক্ষম। পরিশীলিত বলতে বোঝাচ্ছে যে স্টোরেজ, যেখানে স্টোর করে রাখা হচ্ছে তেলটাকে, খুবই সংরক্ষণ করে, খুবই ক্লিন হয়েছে, এখানে স্টোর করে রাখা হয়, এখান থেকে এবার উত্তোলন করা হয় তেলটাকে। এরপর হচ্ছে তেল উত্তোলনের জন্য এগুলি প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়, এখানে স্টোর থাকে, তাই পেট্রোলিয়াম এই স্তরে সঞ্চিত থাকে। এবার হচ্ছে ভারতের কোথায় বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল অবস্থিত? ভারতের মধ্যে বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল। Where is the largest crude oil extraction area in India? এটা হচ্ছে কি মুম্বাইয়ের দরিয়ায়, মুম্বাই অফশোর, নাকি বিহারের পাটনা, পাটনা বিহার, নাকি চেন্নাই, নাকি কোনোটাই নয়। এটা বাদ, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। সঠিক উত্তর হবে মুম্বাইয়ের দরিয়া, দরিয়া বা মুম্বাই অফশোর। অফশোরটা হচ্ছে এই যদি হয় সমুদ্র, সমুদ্র থেকে একটু ভিতরের দিকে গেলে এখানে সমুদ্রের গভীর থেকে তেল উৎপাদন করা হয়, এটা হচ্ছে মুম্বাই অফশোর। সঠিক উত্তর। ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন মুম্বাইয়ের সমুদ্র তীরবর্তী মুম্বাই অফশোর এলাকায় হয়। এটি সমুদ্রের তলদেশে অবস্থিত প্রধান তেল ক্ষেত্র। সমুদ্র থেকে প্রাকৃতিক তেল উত্তোলন করা হয় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে। মুম্বাই হাই তেল ক্ষেত্র দেশের তেল সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র, তাই বৃহত্তম তেল উৎপাদক এলাকা হচ্ছে কি মুম্বাই অফশোর। তো দেখো আজকের ক্লাসটা, এমসিকিউ যে ক্লাসটা এখানেই শেষ হলো। আশা করি তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো তোমাদের যাদের যাদের এখনো পর্যন্ত তোমরা নোটস নাওনি, বা যারা যারা ইচ্ছুক নোটস নেবে, বা তোমরা যে মক টেস্ট সিরিজ মক টেস্টটা দেওয়ার ইচ্ছুক, তারা আমাদের কোচিং সেন্টারে এসে যোগাযোগ করো। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তোমরা এখানে কল করে ডিটেলসটা পেয়ে যাবে। আর পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার করো। থ্যাংক ইউ।